কবুল বলে ফেলার পরও ধারার ঠিক বিশ্বাসই হচ্ছে না যে শুধুমাত্র এইচএসসিতে জিপিএ 5 পায়নি বলে তার বাবা আজ তার সত্যি সত্যি বিয়ে দিয়ে দিল, আর তাও নাকি গ্রামের একটা চাষার সাথে। হ্যাঁ, ঠিক এই কথাটাই তো পাশের বাসার এক কাকি বউ সাজানোর সময় ধারার কানে কানে বলল। ধারার যার সাথে বিয়ে হচ্ছে সে নাকি ক্ষেত খামারে কাজ করে। ধারা আর কিছুই ভাবতে পারছে না, তার মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। পাশেই ধারাকে কেন্দ্র করে সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। একটু পরই শেরওয়ানি গায়ের একজনকে নিয়ে আসা হলো। বিনা সংকোচ অধিকার প্রাপ্তির সুরে বসিয়ে দেওয়া হলো ধারার পাশে। নতুন জামাইয়ের আগমনের ঠিক তখনই ঘরে থাকা অল্প বয়সী মেয়ে ছেলেদের সে কি হই হুল্লোড়। পাশেই একটা শক্তপোক্ত পুরুষ অবয়ব, যে নাকি এখন থেকে ধারার স্বামী নামেই জানা যাবে, অথচ যাকে এখনো এক নজরের জন্য দেখেওনি পর্যন্ত। তবুও ধারা চোখ তুলে তাকালো না। তাকালো না তো তাকালোই না। একটু পরে একটি সুকারুকার্য বিশিষ্ট আয়না রাখা হলো তাদের সম্মুখে। বর কনের যে এবার পরিপূর্ণ অধিকারের সহিত নিজ নিজ জীবন সঙ্গিনীর মুখ দেখার পালা। পাশের পুরুষটি হয়তো আয়নায় মুখে চোখ রেখেছে অনেক আগেই, শুধু সময় নিচ্ছে ধারা। শেষমেশ যখন দাদি খালার জোড়াজড়িতে স্বচ্ছ দর্পণে তার ভেজা পাপড়ির আনত দৃষ্টি মেলে ধরল, তখনই ঝাপসা চোখে একটা বাদামি মুখের অস্পষ্ট প্রতিবিম্ব ছাড়া আর কিছুই অবলোকন হলো না। ধারার বাবা আজিজ তালুকদার গ্রামের একজন সমৃদ্ধশালী ব্যক্তি। কথাবার্তা বলেন খুব কম, কিন্তু যা একবার বলেন তা ফিরিয়ে নেওয়ার সাধ্যই কারোর নেই। শিক্ষা এবং সমৃদ্ধিতে মধুপুর গ্রামের যে কয়েকটি পরিবার এগিয়ে, তাদের মধ্যে ধারাদের পরিবার একটি। আজিজ তালুকদার ইন্টার পাশের পর বিয়েতে ভর্তি হয়েছিলেন। 2 বছর যাওয়ার পর কিছু পুঁজি জোগাড় করে নেমে পড়েন ব্যবসায় এবং সফলও হন। মাঝখান থেকে ছুটে যায় পড়ালেখা। শহরে তার বড় কয়েকটি দোকান আছে। ছোট ভাই সাহেব মাস্টার্স পাশ করেছে, একটুর জন্য বিসিএস এ টেকেননি। তারপরও একটা বড় সরকারি চাকরির পদে কর্মরত আছেন। চাকরির সূত্রে বর্তমান পরিবার নিয়ে আছেন চট্টগ্রামে। ছোট ভাইকে পড়ালেখায় দীক্ষিত করার অবদান সম্পূর্ণ আজিজ তালুকদারের। শাহেদের তার একান্তই মান্য ব্যক্তিত্ব তিনি। শিক্ষিত এবং বড় চাকুরিজীবী ছোট ভাইয়ের পরামর্শ আজিজ তালুকদারও সর্বাধিক গুরুত্ব দেন। পরিবারের জন্য কাজের চাপে তিনি নিজের শিক্ষা গ্রহণ সম্পূর্ণ করেননি, তাই শিক্ষাকে তিনি কদর করেন। চেয়েছিলেন ছেলে মেয়েগুলোকেও একইভাবে গড়ে তুলবেন। শিক্ষা দীক্ষায় এরা বড় হবে এবং সেই শিক্ষাটা অবশ্যই হতে হবে সেরা। A+ পাওয়া ছাড়া শিক্ষার কোনো দাম থাকে না নাকি? এই চিন্তাটাই ধারার মাথায় নেমে আসে বিশাল চাপ হয়ে। ছোট থেকেই শুনে এসেছে পরীক্ষার ফলাফল মানে অবশ্যই A+, আর সেটাই হতে হবে সায়েন্স থেকে। বাবার কথা মতোই সায়েন্স নিয়েছিল ধারা, কিন্তু সায়েন্স সাবজেক্টগুলো একটু কমই বোধগম্য হয় তার। তার উপরে বাবার আদেশ ইন্টারে প্লাস পেতেই হবে। তাই তিনি গ্রামের সবার কাছে বড় মুখে বলেছেন তার মেয়ে পরীক্ষায় অবশ্যই A+ পাবে। বিশেষ করে তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী জয়নাল খাঁকে শুনিয়ে, যার ছেলেও কিনা এবার ধারার সাথেই পরীক্ষা দেবে। মেয়ে যেন A+ পায়, এই জন্যই অসুস্থতার বাহানা দিয়ে ইন্টারে 1 বছর মেয়েকে গ্যাপও দেওয়া দেওয়ান তিনি। গ্রামে তার মুখটা যে করে হোক রাখতেই হবে। এই সব কিছুই প্রেশার হয়ে ওঠে ধারার কাছে। মনে সৃষ্টি করে প্রচন্ড ভয়। এত কিছুর পরও যদি ধারা A+ না পায়, প্রচন্ড ভয়, নার্ভাস আর প্রেশারে পরীক্ষায় খারাপ করে বসে ধারা। একটুর জন্য আসে না কাঙ্ক্ষিত ফলাফল GPA 5। অপরদিকে জয়নাল খায়ের ছেলে A+ পাওয়ার খবর ছড়িয়ে যায় পুরো গ্রামময়। রাগে ক্ষোভে অপমানে আজিজ তালুকদার সেই দিনই বাড়ির মধ্যে ঘোষণা দেন, এই মেয়ের পড়ালেখা দিয়ে কিছুই হবে না।
একে অতি শীঘ্রই বিয়ে দেওয়া হবে। যেই সম্বন্ধ এরপর আসবে তার সাথেই বিয়ে দেওয়া হবে। গ্রামে মেয়েদের 16 বছর মানেই প্রাপ্তবয়স্ক। সেই দিক বিবেচনায় ধারা বিয়ের জন্য উপযুক্ত হয়েছে আরো আগেই। কিছুদিন পরেই তাই তাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে লোকের আসা যাওয়া চলতো। তাই রেজাল্ট পাওয়ার 2 দিন পরই যখন তাদের পাশের গ্রাম রূপনগর থেকে একটা সম্বন্ধ আসে, তখন ধারার বাবা জেদের বশবর্তী হয়ে সেটাতেই হ্যাঁ বলে দিয়ে আরো 2 দিন দেখা সাক্ষাৎ কথাবার্তা চালিয়ে 7 দিনের মাথাতেই মেয়ের বিয়ে দিয়ে দেন। এতদিন তো তিনি সব সম্বন্ধ না বলে রাখতেন, কারণ মেয়ে নিয়ে তার আশা ছিল। এখন তো অপদার্থ মেয়ে তার সব আশাই ভেস্তে দিল। এইসব ভাবতে ভাবতেই বাসর ঘরে বসে বসে চোখের জলে নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে ধারার। অশ্রু যেন থামবার নামই নিচ্ছে না। কান্নার দাপটে তার ক্লান্ত শরীর কেঁপে কেঁপে উঠছে বারংবার। চোখ মুখ হয়ে উঠেছে রক্তিম। গভীর বেদনায় জর্জরিত ধারা শুধু একটি কথাই ভাবছে, কি থেকে কি হয়ে গেল। A+ না পাওয়ার এত বড় শাস্তি যে তার বাবা তাকে দেবে, তা হয়তো কখনো ভাবতেও পারেনি সরল মনের ধারা। বাবাকে সে জমের মতো ভয় পায়, তাই তো এর পরিবর্তে টু শব্দটিও করতে পারেনি। ধারারই বা কি করার ছিল? সে তো তার সাধ্য মতোই চেষ্টা করেছিল, কিন্তু পরীক্ষার হলে অতিরিক্ত নার্ভাসনেসের দরুন সে ভালো করার মতো প্রশ্নের উত্তরও ভালো করতে পারেনি, যার পরিবর্তে আজ তার জীবনে এই পরিবর্তন নেমে আসলো। দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করতেই শুদ্ধ দেখল ফুল দিয়ে সাজানো বিছানার ঠিক মাঝ বরাবর বসে লাল টুকটুকে শাড়ি পরিহিতা তার সদ্য বিবাহিতা নববধূ হেঁচকি তুলে তুলে কাঁদছে। কম্পিত শরীরের ভাঁজে তার সুন্দর মুখশ্রীটুকুও ঢাকা পড়ে গেছে। রুমে কারোর প্রবেশের আভাস পেতেই চট করে বিছানা থেকে নেমে মেঝেতে দাঁড়িয়ে পড়ল ধারা। খাটের গা ঘেঁষে একদম পাংশুটে মেরে দাঁড়িয়ে রইল। ভয়ে আতঙ্কে তার মুখে জমে এতটুকু হয়ে গেছে। চোখের সামনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরনের এই উজ্জ্বল গাত্রের রোগা লম্বা ছেলেটাই কি তবে তার স্বামী? ছেলেটা একটু এগিয়ে এসে ভরাট গলায় ধারাকে প্রশ্ন ছুড়ল, কি হলো, আপনি এভাবে কাঁদছেন কেন? ধারা কিছুই বলতে পারল না। কান্নার চোটে তার গলা হয়ে উঠেছে অবরুদ্ধ। ছেলেটি আবারও বলল, কি হলো বলুন। ধারা এবারও কিছুই বলতে পারল না। তার কান্নাটা বরঞ্চ আরো একটু যেন বাড়ল। শুদ্ধ বিরক্ত বোধ করলো। ভুরু কুঁচকে চুপচাপ কিছুক্ষণ সন্দেহ চোখে ধারার দিকে তাকিয়ে থেকে স্পষ্ট স্বরে বলল, আপনার কি বিয়েতে মত ছিল না? ভয়ার্ত চোখে একবার শুদ্ধর দিকে তাকিয়ে বহু কষ্টে ধারা কাঁপা কাঁপা শরীরে মাথা দোলালো। ধারার মাথা দোলানো দেখেই মেজাজ বিগড়ে গেল শুদ্ধর। বলল, বিয়েতে মত ছিল না, তাহলে বিয়ে করেছেন কেন? শুদ্ধর কণ্ঠ স্পষ্ট রাগ। ধারা আরো ঘাবড়ে গেল। কোনো মতে আমতা আমতা করে বলল, বাবা বলল তাই। বাবা বলল তাই মানে? বাবাকে আগে না করেননি? কাঁদতে কাঁদতে ধারা আবারও 2 দিকে মাথা দোলালো। এবার সত্যি ভীষণ রাগ লাগছে শুদ্ধর। ঝাঁঝালো স্বরে বলল, বাবা বলল আর অমনি বিয়ে করে নিলেন? এখন আবার বিয়ে করে মরা কান্না জুড়ে বসেছেন? এখন কি আশা করছেন সিনেমার মতো আমি আপনাকে এসে বলবো? কোনো অসুবিধা নেই, আপনি একটু চিন্তা করবেন না, একটুও না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো, এই। ধারা এমনিতেই ভয় পেয়েছিল। শুদ্ধর ধমকের চোটে ভয় পেয়ে ওর কান্না আরো বাড়তে লাগলো। বিরক্তির স্বরে শুদ্ধ বলল, প্লিজ, সর্বপ্রথম আপনার এই কান্নাটা বন্ধ করুন। এই কান্নাটা কি বিয়ের আগে কাঁদতে পারেননি? বিয়ের আগে বাবাকে না করলেন না কেন? শুদ্ধর কঠিন চোখের দিকে দৃষ্টি দিয়ে লুকিয়ে বাঁচতে এদিকে ওদিকে তাকাতেই ধারার হঠাৎই নজর পড়ল পাশের টেবিলে থাকা একটা ল্যাপটপের দিকে। কান্নার মধ্যেই বড্ড অসময়ে এমন অসংলগ্ন চিন্তা আসতেও ধারার দেরি হলো না।
আচ্ছা, চাষারাও কি আজকাল ল্যাপটপ চালায়? কোনো উত্তর না পেয়ে শুদ্ধ পুনরায় বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি। চমকে উঠে ভাবনা থেকে ফিরে এসে কাঁপা কাঁপা কণ্ঠে ধারা বলল, আমি আমার বাবাকে খুব ভয় পাই, তাই আর কি। উত্তর শুনে প্রচন্ড বিরক্ত আর রাগান্বিত শুদ্ধ বলতে লাগলো, বাবার কথায় যেহেতু বিয়ে করেই ফেলেছেন, তাহলে বাবার কথায় নিশ্চয়ই সংসারটাও করে ফেলবেন। তাহলে এখন আমার কাছে আশায় এভাবে উকড়ে যাচ্ছেন কেন? কথাটা বলতে বলতেই ধারার দিকে দ্রুত এক কদম এগিয়ে যায় শুদ্ধ। পিছিয়ে যেতেও ধারা আর পেছাতে পারল না। তার আগে শরীরের সমস্ত ভার নিয়ে হেলে পড়ে সামনের ছেলেটার বুকে। ধারার স্পর্শ পেতে আটকে ওঠে শুদ্ধ। মেয়েটার গায়ে দেখি সাংঘাতিক জ্বর। অগ্রহায়ণ মাসের শেষের দিক। সকালটা আষ্টে পৃষ্ঠে কুয়াশার চাদরে মোড়া। রাস্তাঘাট শুনশান। থেমে থেমে ডেকে উঠছে পাখিরা। এমনই একদিনে ধারা যাচ্ছিল কোচিংয়ে। গ্রাম থেকে বেরিয়ে শহরের প্রবেশ মুখে। স্টেডিয়ামের পরেই তার কোচিং সেন্টার। সামনে এইচএসসি পরীক্ষা। তাই সকালের হিমবাহকে ঠেলে 7টার আগে বেরিয়ে পড়তে হয় রাস্তায়। চারিপাশে বিরাজ করে নীরবতা। মাঝে মাঝে আবছা ধোঁয়াশার মধ্যে থেকে টুংটাং করে বেজে উঠছে দুই একটা সাইকেলের ঘণ্টা। কুয়াশার মধ্যে তাকালেও চোখে পড়ে অস্পষ্ট দৃশ্য। ধারার গায়ে হালকা গোলাপি রঙের থ্রি পিস, তার উপরে পেঁচিয়ে নিয়েছে নীল রঙের শাল চাদর, কাঁধে ব্যাগ। মোড়ের মাথাতেই অটোরিকশা ছেড়ে দিয়েছে সে। মোড় থেকে কোচিং সেন্টারের দূরত্ব হাঁটা পথের 4 মিনিট। কিন্তু এই 4 মিনিটের দূরত্ব গাড়িতে গেলেই হয়ে যায় এক্সট্রা 5 টাকা। গাড়ি চালকদের যত সব টাকা কামানোর ধান্দা। এতটুকু রাস্তার জন্য আবার বাড়তি 5 টাকা দিতে হবে কেন? অনর্থক খরচ। তাই ধারা প্রতিদিন মোড়ের মাথাতেই নেমে পড়ে। পায়ে হেঁটে চলে যায় বাকি পথ। হাঁটতে হাঁটতে ধারা লক্ষ্য করলো, অন্য দিনগুলোর চাইতে আজ যেন কুয়াশার আধিক্য একটু বেশি। তার সাথে পাল্লা দিয়ে নিস্তব্ধতাও। 5 হাত দূরত্বের কোনো দৃশ্যও স্পট যেন দৃষ্টিগোচর হচ্ছে না। রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কোনো লোকজনের আলাইবালাই নেই। পিচ ঢালা রাস্তার পাতা থেকে ঝরে পড়া শিশির বিন্দুর শব্দও যেন কান পাতলে শ্রবণেন্দ্রিয় হয়। ধারার মনে একটু অস্বস্তিপূর্ণ অনুভূতি নাড়া দিল। হাঁটার গতি আর একটু বাড়িয়ে দিল সে। হঠাৎ নিস্তব্ধতা ছাপিয়ে কানে এলো কতগুলো কুকুরের শব্দ। তাদের বিকট ভয়ঙ্কর চিৎকারে মুহূর্তের মধ্যেই যেন খান খান হয়ে ভেঙে গেল নীরবতা। দল সমেত পায়ে খুরের শব্দ জানান দিল এদিকেই আসছে তারা। শিরদাঁড়া বেয়ে এক ধরনের শীতল শিহরণ নেমে গেল ধারার। কুকুর প্রচন্ড ভয় পায় সে। আতঙ্কিত হয়ে হঠাৎ কি করবে বুঝতে না পেরে সে ফাঁকা প্রশস্ত রাস্তার এ মাথা থেকে ও মাথায় দৌড়ে গেল। গিয়েই বুঝলো কত বড় ভুলটাই না করে ফেললো। ঠিক তখনই কুয়াশা ভেদ করে 4-5টা কুকুরের হৃষ্টপুষ্ট শরীর দৃশ্যমান হয়। ধারার দিকেই দুর্নিবার গতিতে ধেয়ে আসছে কুকুরগুলো। আতঙ্কে ধারার শরীর জমে যায়। কোনো দিক সরে যাবার জন্য শক্তিও যেন না পায় সে। কাঁধে ব্যাগ আর সাথে চাদরগুলো খুলে গেছে অনেক আগেই। তবুও এই শীতে ঘাম ছুটে যাচ্ছে তার। ঘেউ ঘেউ শব্দ করে কুকুরগুলো যখন ধারার অনেক কাছে চলে আসে, তখন চোখটা বন্ধ করে কানে 2 হাত দিয়ে একটা জোরে চিৎকার দিয়েই শরীরের ভারসাম্য হারিয়ে অবশ হয়ে পড়ে ধারা। ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত এসে মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই ধারার হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসে। ধারা তখন জ্ঞান শূন্য। কুকুরগুলোও তাকে অতিক্রম করে চলে গেছে অনেক আগেই। শুধু নির্জন রাস্তায় একজন জ্ঞানহারা সুন্দর তরুণীকে নিয়ে বিপাকে পড়ে যায় ছেলেটা। হাতের ওপর ভর দিয়ে ধরে রাখা মেয়েটির সুন্দর চেহারা থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটা এবার আশেপাশে ঘুরে তাকালো। সাহায্যের জন্য ডাকার মতো কেউ নেই। এদিকে মেয়েটিকে ছাড়তেও পারছে না। অচেনা একটা মেয়েকে এভাবে নিশ্চয় কোলে ওঠানোও যায় না। এখন উপায়? পানি বা কোথায় পাবে?
মেয়েটার জ্ঞান যে ফেরাতে হবে। ছেলেটা ধারাকে ধরে রাখা ডান হাত মৃদু ঝাঁকিয়ে এক দুবার ডাকলেও তাকে কাজ হলো না। হঠাৎ ছেলেটার চোখে পড়ল তাদের মাথার ওপরে শিউলি গাছটার দিকে। ডালে ডালে শিশির ভেজা অজস্র ফুলের সমারোহ নিয়ে কি সুন্দর নিজেকে সজ্জিত করে রেখেছে গাছটা। কিছুক্ষণ ভুরু কুঁচকে সেই দিকে তাকিয়ে থেকে ডান হাতেই ধারাকে রেখে বাম হাতটা দিয়ে শিউলি গাছের একটা ডাল চেপে ধরল সে। হাতের বল প্রয়োগে মুহূর্তেই আন্দোলন সৃষ্টি করল পুষ্প শাখায়। একটা মৃদু স্নিগ্ধ ঝংকার তুলে যত্নে জমানো শিশির বিন্দু দিয়ে ঝরে ঝরে পড়তে লাগলো শুভ্র মাতাল শিউলি ফুলের দল। এ যেন স্নিগ্ধ প্রভাতে মুগ্ধ ছন্দে ঘুমন্ত কন্যার উপরে চলছে বিরতিহীন অনিন্দ ফুল বর্ষণ। নিজের কোমল মসৃণ ত্বকের বিন্দু বিন্দু জল আর ফুলের শীতল স্পর্শ পেতেই খানিক বাদে কেঁপে ওঠে ধারার ঘন চোখের পল্লব। পিটপিট করে চোখের পাতা খুলতেই দেখতে পায় তার মুখের সামনেই কালো জ্যাকেট পরিধেয় করা একটা ছেলের বিরক্তি মাখা মুখ তাকে বলছে, এই যে মিস, এবার তো উঠুন। সিনারিটা সিনেমাটিক হলেও সিচুয়েশনটা কিন্তু একদমই সিনেমাটিক না। আমার হাত খুলে পড়ে যাচ্ছে একেবারে, ট্রাস্ট মি। ঝট করে ধারা চোখ মেলে তাকালো। গায়ে তার একটা পাতলা কাঁথা, ঘামে ভিজে শরীরটার অবস্থা হয়ে উঠেছে জবজবে। মাথাটা ভীষণ ভার লাগছে। হঠাৎ মাথায় কয়েক মাস আগের একটা স্মৃতি আসলো কেন তার। একটা মুখ কোথায় দেখেছি যেন, দেখেছি দেখেছি মনে হচ্ছিল বলে। এ কারণেই কি? ধারা পাশ ঘুরে সোজা হয়ে শুয়ে নিল। হঠাৎ ঠাউর করতে পারলো না সে আসলে আছেটা কোথায়। বিচলিত দৃষ্টি এদিকে ওদিকে ঘোরাতেই হঠাৎ তার নজরে একটা ছবির দিকে আটকে গেল। বিছানা ছেড়ে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে আসলো সে। ধীর পায়ে টিনের বেড়ার গায়ে ঝোলানো ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। একটা ছেলের ছবি, কালো কোট আর ক্যাপ মাথায় দিয়ে, গ্রাজুয়েশন কমপ্লিট করার মুহূর্তে। ছবির নিচে টাইপিং করে গোটা গোটা অক্ষরে মাহাতাব ইসলাম শুদ্ধ। এই ছেলেটাকেই তো কোথায় দেখেছে দেখেছে বলে মনে হচ্ছে ধারার। হঠাৎই তার মনে পড়ল এক এটাই সেই শীতের সকালের স্টেডিয়ামের কাছে শিউলি গাছের নিচের সেই বিরক্তি মুখ ছেলেটা, এবং ইনি কাল রাতের সেই ব্যক্তি যার সাথে কিনা ধারার বিয়ে হয়েছে। বিয়ের কথা মনে পড়তেই ব্যথিত মনে পাশের আয়নায় চোখ পড়তেই ধারা চমকে ওঠে। কাল রাতে জ্ঞান হারাবার আগ পর্যন্ত তো তার গায়ে লাল বেনারসি শাড়ি ছিল, সাথে অনেক প্রসাধনীয়। কিন্তু এখন তো দেখছি গায়ে শুধু একটা পাতলা সুতির শাড়ি। ধারার শাড়ি পাল্টে দিয়েছে কে তাহলে? ওই লোকটাই। তখনই রুমে গটগটিয়ে প্রবেশ করে শুদ্ধ। ধারার কিংকর্তব্য বিমূঢ় মুখ দেখেই বুঝে যায় কি ভাবছে সে। তাই এসেই বলতে থাকে, এত অবাক হওয়ার কি আছে? আপনার স্বামী তো, আপনাকে ছুতে তো পারি, তাই না? নাকি এটাও ভাবেননি বাবা বলেছে আর অমনি বিয়েটা করে নিয়েছেন? শুদ্ধ রুম থেকে বেরিয়ে যায়। ধারা হতবিহ্বল। খোদেজা আজ মহা খুশি। তার একমাত্র ছেলের বিয়ে যে এমন ভালো ঘরে দিতে পারবে তা হয়তো কোনোদিনও কল্পনাও করতে পারেননি তিনি। ছেলের জন্মের আগেই তার স্বামী মারা যায়। স্বামী ছাড়া একা হাতে ছেলেকে মানুষ করা সহজ ছিল না। কিন্তু এই কঠিন কাজটাই তিনি সম্ভব করেছিলেন, বরং ভালো মতোই করেছেন। যুবতী বয়সে বিধবা হওয়ায় সবাই যখন তাকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেন, তখন তিনি এর পরিবর্তে প্রথম স্বামীর স্মৃতি নিয়ে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন, তা যতই কঠিন হোক না কেন। এ কারণে গ্রামের মানুষও তাকে এক প্রকার সমীহা করে। ছেলেকে মানুষ করেছেন, এখন একটা ভালো সম্বন্ধ দেখে বিয়েও দিতে পেরেছেন। তিনি এখন দুশ্চিন্তামুক্ত। তার ওপর এত বড় ঘরের মেয়ে। মেয়েটাকে একদিন রাস্তায় অটোর মধ্যে দেখেছিল খোদেজা। দেখেই তিনি মেয়েটাকে পছন্দ করে বসেন তার একমাত্র ছেলের জন্য। মেয়ে তো দেখতে মাশাআল্লাহ। এর পরপরই এই মেয়ের ঠিকানা বের করে ফেলে একটা ঘটকের সাহায্যে প্রস্তাব পাঠিয়ে দেন খোদেজা। তখনও তিনি জানতেন না মেয়ের অবস্থা এত ভালো।
যখন জানলেন তখন এক প্রকার চমকেই গিয়েছিলেন। আরো বেশি চমকান যখন জানতে পারেন মেয়ের বাবা রাজি হয়ে গেছেন। নয়তো আশা তো এক প্রকার ছেড়েই দিয়েছিল খোদেজা। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করে ফেলেন তিনি। গ্রামের কম বেশি সব মহিলারাই আজ তার ছেলের বউকে দেখতে এসেছে। বউ দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ। খোদেজা বউ গর্ভে যেন উঁচু হয়ে যায়। তখন পাশের বাসার হাসুর মা এসে খোদেজাকে মনে করিয়ে দেয় নতুন বউকে দিয়ে কিছু নিয়ম কানুন পালন করার বাকি আছে। খোদেজার পছন্দ হয় না, এত নিয়ম কানুনের ভারে পাচ্ছে না তার ছেলের বউটার কষ্ট হয়। কিন্তু উপায় নেই, গ্রামের মহিলাদের সামনে একটা কথা বললে 10টা কথা বানাবে। মনের বিরক্তি মনেই রেখে খদেজা অন্যদের ব্যবস্থা করতে বলে নিজেও ব্যস্ত হয়ে পড়ে। গ্রামের মহিলাগুলো যখন নিয়ম পালনের জোগাড় যন্ত্রে ব্যস্ত, তখন এক কোণে একটু হাঁপ ছেড়ে দাঁড়ায় ধারা। এতক্ষণ একটানা বসে থাকতে থাকতে তার কোমর ধরে এসেছে। পরনে তার একটা সিল্কের কমলা রঙের শাড়ি, মাথায় ঘোমটাটা আরো একটু টেনে নিয়ে যখনই একটু সোজা হয়ে দাঁড়ায় তখন হঠাৎই সেখানে এসে দাঁড়ায় শুদ্ধ। কোনো হেয়ালি না করেই বলে, কিছু ভেবেছেন? শুদ্ধর এমন আকস্মিক আগমনে ধারা চমকে ওঠে। এতটুকু সময়ের অভিজ্ঞতাতেই এই লোকটাকে কিছুটা ভয় পায় ধারা। আবারও না কিছু বলে বসে, তাই দ্রুত মৃদু স্বরে উত্তর দেয়, কি? কি বলবেন? ধারা অবাক হয়ে বলে, কি বলবো? শুদ্ধ ঠান্ডাভাবেই বলে, আপনি তো বিয়েতে রাজি না, তাই আমাদের একসাথে থাকারও কোনো মানে হয় না। আজকে তো নিয়ম অনুসারে আপনার সাথে আমার আপনাদের বাড়িতে যাবার কথা। আমি ঠিক করেছি আমি এখন কিছু একটা বাহানা দিয়ে যাব না। আপনি একাই যাবেন, আপনাকে আনতে যেতে আমি যাব না। ততক্ষণে নিশ্চয়ই আত্মীয় স্বজনরা সব কমে যাবে। বিয়ের আগে কিছু বলতে পারেননি, এখন বলবেন। বলবেন আপনার এই বিয়েতে মত ছিল না, আমার সাথে থাকা আপনার পক্ষে সম্ভব না। ধারা স্তম্ভীভূত হয়ে দাঁড়িয়ে রইল। শুদ্ধ বলতে লাগলো, মনে রাখবেন প্লিজ, আমি কিন্তু আপনাদের বাড়িতে যাব না। আপনি আপনার বাবাকে আপনার সমস্যাটা খুলে বলবেন। মূর্তির মতো অপলক চেয়ে তাকিয়ে থাকে ধারা, বলার মতো কিছুই খুঁজে পায় না। যতটা সহজভাবে লোকটা বলতে পারল, পরক্ষণে কি ধারার জন্য সবটা এতটাই সহজ? মাটির খোলা পাত্র জুড়ে পানিতে সাঁতরে বেড়াচ্ছে একটা কালশিটে মাঝারি সাইজের মাছ। নিজের ক্ষুদ্র লেজের ক্ষমতা দেখিয়ে কম্পন সৃষ্টি করে তুলেছে পানিতে। কখনো পাতিলের এ প্রান্ত দেখা যাচ্ছে তো ও প্রান্তে আবারও ছুটে দিয়ে নিমিষে পালিয়ে যাচ্ছে অপর প্রান্তে। এই ক্ষুদ্র পরিসরে ভেদ করে বৃহত্তরের গমনেই যেন তার কারসাজি। এর আঞ্চলিক নাম টাকি মাছ। দেখে মনে হচ্ছে সদ্য পুকুর থেকেই ধরে আনা হয়েছে। আর আনা হবেই বা না কেন? নতুন বউকে আজ এই মাছ দিয়েই যে ভবিষ্যৎ সংসার পালনের দক্ষতা প্রমাণ করতে হবে। ধারা আনত মুখে কলের পুতুলের মতো চুপচাপ বসে আছে মাটির পাতিলের সামনে। একটা মোটা গড়নের মহিলা তার খসখসে গলায় ধারাকে উদ্দেশ্য করে বলল, শোনো বউ, এখন এই মাছটা তোমারে হাত দিয়া ধরতে হইব, তাও কিনা এক থাবায়। এক থাবাতেই যদি তুমি এই মাছটা ধরতে পারো, তাহলে বোঝা যাইব যে তুমি সংসার খুব ভালো মতোই সামলাতে পারবা। আর যদি না পারো, হ্যার মানে হইব তোমারে দিয়া কিচ্ছু হইব না। আমরা কাঠের ঢেকি, পারে না কিছুই মেকি। উপস্থিত সবাই সেখানে অট্টহাসিতে ফেটে পড়ল। বিরক্তিতে খোদেজার কপাল কুঁচকে গেল। এইসব কোনো কথা? এইসব নিয়ম কানুন পালন হয়তো তাদের জামানায় ভুলেও কোনটাই ব্যর্থ হলে এক একজনের কথা শুনতে শুনতে কান পচে যেত। এখন কি আর সেই সব দিন আছে? আজকাল মেয়েদের দিয়ে এইসব কি না করলেই নয়। কে কিন্তু কে বলবে এইসব কথা? খোদেজা যদি এখন কিছু বলে, সবাই বলবে খোদেজা আদিক্ষেতা করছে। তাই এখন মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। শুদ্ধ সেখানে ছিল না,
এই মাত্রই একটা জরুরি কাজের জন্য বাইরে বেরোবার প্রয়োজনে সেখানে চলে গিয়েছে। জবেদা যেতে দিল না, পথ আটকালো। 2 মিনিট দাঁড়িয়ে দেখে যেতে বলল নিয়মটা। এইসব কুসংস্কারের প্রতি আগ্রহ শুদ্ধর কোনো কালেই ছিল না, তবুও দাঁড়াতে হলো মায়ের জোরাজুরিতে। ধারার তখন নার্ভাসে জমে যাবার অবস্থা। কতগুলো চোখ একসাথে বিদ্ধ হয়ে আছে তার দিকে। মহিলাটার কথাগুলো গুরুতরভাবেই নিয়ে ফেলেছে ধারা। সত্যি, যদি মাছটা প্রথম চেষ্টাতেই ধরতে না পারে, তখন কপালের কার্নিশ বেয়ে তার এক ঘাম ফোঁটা ঝরে পড়ল। ভীতগ্রস্ত মুখেই দ্রুত পানিতে একটা থাবা দিয়ে সে চোখটা বন্ধ করে ফেলল। হাতে এক ধরনের শীতল অস্তিত্বের অনুভূতি পেতেই চোখ খুলে দেখল তার হাতের তালুর মধ্যেই বদ্ধ হয়ে পড়েছে মাছটা। মাছটা সবার সামনে উঁচু করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ধারা। উপস্থিত সবাই যেন স্বস্তি পেল। শুধু সেখানেই উপস্থিত একজনের ভুরু কুঞ্চিত হলো। আসমা সকাল থেকে ভীষণ ব্যস্ত। মেয়ের বিয়ে মানে যে কত শত কাজ তা গ্রামের মহিলাদের থেকে ভালো আর কে বোঝে। আজকে মেয়ে আর মেয়ের জামাই আসবে তাদের বাড়িতে, রান্না বান্নার হিড়িক লেগে গেছে। তাই নিয়ম অনুযায়ী আজকে বউ ভাত হওয়ার কথা ছিল, কিন্তু ধারার বাবাই বলেছে শুধু শুধু অনর্থক ঝামেলা করার কোনো দরকার নেই। আসল কারণ হলো তিনি চান বিয়ের এই হইচই তাড়াতাড়ি মিটে যাক। যতটুকু করার প্রয়োজন ছিল ততটুকু তিনি করেছেন, যেগুলো না করলেই হয় সেগুলো বাদ যাক। ধারাকে আনতে যেতে শুধু কিছু লোক পাঠিয়েছেন। বিয়ের পর তো প্রথম মেয়েকে বাবাকেই আনতে যেতে হয়, সেটাও যায়নি আজিজ সাহেব। আসমার চিন্তা হয় না যেন ধারার শ্বশুর বাড়ির লোক খারাপভাবে ভেবে বসে। এইসব কথা কাউকে বোঝাবে কে? আসমার কথার কোনো গুরুত্ব এই বাড়িতে নেই। এই সংসারে আসমার অবস্থান অনেকটাই গাছের মতো। যে যা বলবে চুপচাপ শুধু খেটে যাবে, নিজের থেকে কোনো মতামত দিবে না। আসমার ভীষণ ক্লান্ত লাগে। সবকিছু এমনভাবে তাড়াতাড়ি হয়ে গেল। ইচ্ছে হয় একটু বসে মেয়ের সাথে কথা বলার, কিন্তু সেই উপায়ও এই মুহূর্তে নেই। আসমার শাশুড়ি জমিরন বিবি দাওয়ার ওপরে বসে বসে আছেন। কোনো ভুল হলে তার কথা থেকে ছাড় পাওয়া মুশকিল। জমিরন বিবির বয়স প্রায় 80-র কোঠায় পৌঁছেছে, তবুও তেজ যেন একটুও কমেনি। এখনো সংসারের ব্যাপারে ছেলেদের পড়ে পরে তারই এক রত্তি শাসন চলে। শাশুড়ির কাছে আসমা এখনো সেই নতুন বউটির মতোই। আসমা একবার সেই দিকে তাকিয়ে বটি নিয়ে কামরাঙা কাটতে বসলো। অর্ধেক কাটা হতেই সেই কামরাঙার উপরে এসে হামলা চালায় ধারার ভাই রাতুল। এইবার ক্লাস 7-এ উঠেছে সে। মেয়েদের মতো টক খাওয়ার ভীষণ পাগল। দাদির এক প্রকার চোখের মনি সে। রাতুল যখন একের পর এক কামরাঙার টুকরো মুখে তুলে গোগ্রাসে গিলছে, তখনই তাতে বাধা দেয় আসমা। বলে, সব এখনই খেয়ে ফেলবি? তোর বোনের জন্য কাটতেছি এগুলো। ধারা কত পছন্দ করে। ধারা আগে আসুক, ওর খাওয়ার পর থাকলে তারপর খাস। দাওয়া থেকে রান্নাঘরের দিকে তাকিয়ে শুকনো খনখনে গলায় খেকিয়ে উঠলেন জমিরন বিবি। বলতে থাকে, পোলাটা কতক্ষণ পর আইয়া একটা জিনিস খাইতে চাইতেছে, সেইটাতেও তোমার আপত্তি? কেমন মা তুমি? আসমা বলে, আম্মা, কামরাঙা আর গাছে নাই, গাছ থেকে মাত্রই পাইড়ে আনছি, এই 4টাই ছিল। তাতে কি হইছে? মাইয়া কি তোমার 10 বছর পরে আইতাছে? এতদিন খাই নাই, শ্বশুর বাড়ি গেল তো মাত্র একদিন ধইরা। পোলারে খাওয়াও, এই পোলাই পরে কামাই কইরা খাওয়াবো আমাগো বংশের বাতি। মাইয়া কোনো কামে দিব না, হেরা পরের ঘরের আমানত, বুঝেছ? আসমা কি বুঝলো কে জানে, কারণ বোঝার আগেই তো ভেতর থেকে খবর এলো ধারা এসে পড়েছে। আসমা আর রাতুল দুজনেই খুশি মনে বাড়ির ভেতরে ছুটে গেল। জমিরন বিবিও প্রসন্ন মুখে ভেতরের ঘরে উকি দিলেন। প্রকৃতপক্ষে ধারার বিয়ে হওয়ার সব থেকে বেশি খুশি তিনিই হয়েছেন। তার মতে মাইয়া মানুষ শেয়ানা হইলেই কলঙ্ক ছড়ায়, তার জন্য ঘুরতে থাকে।
আর একবার যদি সেই কলঙ্ক লাইগা যায়, তাহলে সেই মাইয়ার বিয়ে দিতে বাপের দফা রফা অবস্থা হয়। এই জন্য মাইয়া মানুষের বিয়ে তাড়াতাড়ি হইয়া যাওয়াই ভালো। জমিরন বিবি তো আরো কত আগে থেকেই চাইছিলেন ধারার বিয়েটা হয়ে যাক। তার ছেলেগুলোর বেশি বোঝে বলেই এতদিনে তার কথা শোনেননি। আজ অবশেষে তার প্রার্থনা কবুল হলো। সন্তুষ্টি চিত্তে একবার আকাশের দিকে তাকিয়ে তিনি লাঠি হাতে খটখট করতে করতে ভেতরের দিকে চললেন। শুদ্ধদের বাড়ির পাশেই একটা ছোট্ট পুকুর। পুকুরের স্বচ্ছ জল দেখলেই চক্ষু শীতল হয়। পাড় ঘেঁষে চারপাশে দাঁড়িয়ে আছে সবুজ বৃক্ষের দল। পানির মাঝখানে কিছু কচুরিপানা নিজেদের মধ্যে বেগুনি রঙের ফুল ধারণ করে আছে, স্থির ভাসমান। ঘাটের পাশেই একটা হিজল গাছ, ডালে ভরে পুকুরের ওপর হেলে আছে যেন। সেই গাছের গুড়িতেই বসেই আনমনে পানির দিকে তাকিয়ে আছে শুদ্ধ। তার হাতে একটা ছোট্ট তেঁতুলের গাছের ডাল। বেখেয়ালি ভাবে সেই ডাল থেকে পাতা ছিঁড়ে পুকুরের পানিতে ফেলছে সে। তখন সেখানে কচুরিপানার ওপরে দুটো সাদা বক এসে বসলো। দেখে মনে হচ্ছে জোড়া বক। এদিকে ওদিকে তাকিয়ে মাছের খোঁজ করছে। সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো শুদ্ধ। আর পাঁচটা ছেলের মতো বিয়ে নিয়ে তারও অনেক শখ আহ্লাদ ছিল। এই জীবনে কখনো অন্য মেয়ের দিকে তাকায়নি। এত এত সুযোগ পেয়েও জড়ায়নি কোনো প্রেমের সম্পর্কে। নিজের সবটুকু ভালোবাসা শুধু স্ত্রীর জন্যই বাঁচিয়ে রেখে রাখতে চেয়েছিল। ভেবেছিল বিয়ের পর নিজের বউকে প্রচুর ভালোবাসবে, কখনো কোনো অভিযোগের সুযোগ দিবে না। কিন্তু এখন সবই ভিন্ন। এ কারণেই ধারার উপরে প্রচুর রাগ হয়েছিল তার। ধারার যদি বিয়েতে মত নাই ছিল, সেটা তো তার বাবাকে খুলে বলল না কেন? ধরে বেঁধে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার এক কথা, কিন্তু ধারা তো তার বিয়ের জন্য বাবাকে কোনো বারণই করেনি। দোষটা তাহলে হলো কার? শুধু ধারার একটু সাহসের অভাবের জন্যই আজ দুটো জীবন এলোমেলো হয়ে পড়ল। ছেলেকে অন্যমনস্ক হয়ে ঘাট পাড়ে বসে থাকতে দেখে এগিয়ে আসে খোদেজা। পেছনে দাঁড়িয়ে বলে, কিরে মাহাতাব, এই ভর দুপুরে বেলা ঘাটের পাড়ে বসে আছোস কেন? শুদ্ধ বলো, এমনি আম্মা, বউয়ের সাথে কথা হইছে? এই প্রশ্নের উত্তরে শুদ্ধ ঘুরিয়ে বলো, তুমি এদিকে কি করো? নামাজ পড়বে না? তা পড়বো। তুই বউয়ের সাথে গেলি না কেন বলতো? বউরে একা একাই পাঠাই দিলি, কি ভাববে ওই বাড়ির লোকজন? বললি যে তোর নাকি দরকারি কাজ আছে। বউ গেছে দুদিন হয়ে গেল। কই, তোর তো কোনো দরকারি কাজ তো দেখতাছি না, বসেই তো আসোস। আমার এখানে কোনো প্রয়োজন নেই, তাই তো যাইনি। কাজ আছে, তুমি বুঝবে না। খোদেজা বাড়ির দিকে যেতে যেতে বলো, ঠিক বলছস, তোদের ব্যাপার স্যাপার আমি আসলেই বুঝি না। কি জানি বাপু। খোদেজা চলে যাওয়ার সাথে সাথেই পুকুরের পান্না ঘেঁষে একটা মাছ লাফিয়ে উঠল। খোদেজাকে দেখার জন্য ডাকতে গিয়েও শুদ্ধ ডাকতে পারল না। ওর হঠাৎ ধারার মাছ ধরার কথা মনে পড়ে গেল। ধারা গ্রামের মেয়ে, মাছ ধরা নিয়ে তার অপটু হবার কথা না। তবুও মাছ ধরার আগে এতটা নার্ভাস হয়ে গিয়েছিল কেন সে? আড়াআড়িভাবে বুকে দু হাত গুজে চিন্তামগ্ন শুদ্ধ ভাবতে লাগলো, ব্যাপারটা কি? জমিরন বিবি প্রথম থেকেই খটকা লাগছিল। সময় যতটা গড়াতে লাগলো মনের খুঁতখুঁত ভাবটা আরো বাড়তে লাগলো তার। ধারার মতি গতি ঠিক লাগছে না তার কাছে। প্রথমত জামাই ছাড়া একা একাই এসে পড়ল শ্বশুর বাড়ি থেকে। তার উপরে মুখটা এই 2 দিন যাবৎ এমনভাবে ভার করে রেখেছে যেন পৃথিবীর সব দুঃখ তার মাথার মধ্যে এসে ভর করেছে। আজকে তো জামাইয়ের নিতে আসার কথা। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, কই এখনো তো আসছে না? ব্যাপারটা কি? শেষের ব্যাপারটা শুধু জমিরনের নয়, সকলের মাথাতেই এসেছে। সাজ হয়ে আসছে, তবুও তো তাদের মেয়েকে নিতে জামাই আসছে না। একসময় আজিজ তালুকদারকেই বিষয়টা নিয়ে মাথা ঘামাতে হলো। মেয়ে 2 দিন ধরেই এসেছেন, এখনো পর্যন্ত কোনো কথাও বলেননি তিনি মেয়ের সাথে। তার রাগ এখনো কমেনি, কিন্তু এখন কথা আর না বললেই নয়।
অগত্যা আর কোনো উপায় না দেখে তিনি মেয়েকে ডেকে পাঠালেন। বাবা ডেকে পাঠিয়েছে শুনেই ধারার ঘাম ছুটে গেল। এই 2 দিন ধরেই এই চিন্তায় সারা রাত ঘুম হয়নি তার। লোকটা তো বারবার করে বলেই দিয়েছে সে আসবে না। এখন এই কথাটা বাবাকে কিভাবে বলবে ধারা? তার ওপরে যদি কেউ শোনে যে ধারা ও বাড়ি থেকে গিয়ে কান্নাকাটি করে বিয়েতে রাজি না থাকার কথা বলার জন্যই এইসব হয়েছে, তাহলে তো ধারা বোধহয় আজকে আর আস্ত থাকবে না। ভয়ে ওর ইচ্ছে করছে কোথাও নির্জনে গিয়ে লুকিয়ে থাকতে। ছোট থেকেই লেখাপড়ার ওপরেই ছিল ধারা। পড়ালেখা ছাড়া প্রেম, ভালোবাসার ছেলে কোনো কিছুতেই কখনো নজর দেয়নি। আজ পর্যন্ত কোনো রোমান্টিক গান খেয়াল করে শুনেছে কিনা তাতেও সন্দেহ। সবসময় শুধু জানতো ওকে পড়তে হবে, অনেক পড়তে হবে। অন্য কিছু নিয়ে ভাববার আর সময় কই? বিয়ে ব্যাপারটা সবসময়ই ছিল ওর সমস্ত চিন্তা ভাবনার বাহিরে। সাধারণত মেয়েরা 14-15-তে পড়লেই বিয়ে নিয়ে তাদের ভাবনা কাজ করে, কত রং বেরঙের স্বপ্ন সাজায়, কিন্তু এইসব নিয়ে কখনোই কিছু ভেবে দেখেনি ধারা। তাই জীবনে হঠাৎ করেই এই বিয়ে নামক পরিবর্তনে ধারা ঘাবড়ে যায়, মানতে পারেনি। নেহাতি সে কারণেই হয়তো বাসর রাতে একটু বেশি ভেঙে পড়েছিল সে। এ কারণেই লোকটা এভাবে বলে দিবে যে ধারা নিতে পারবে না, নিতে আসবে না। ধারাকে সবটা মিটমাট করে নিতে হবে। আদৌ কি এত ক্ষমতা আছে ধারার? সবার মতো সেও জানে যাই হয়ে যাক, তাই আশ্রয় এখন ওই শ্বশুর বাড়ি। তাকে সেখানেই থাকতে হবে। কিন্তু ওই লোকটা তো ধারাকে নিতেই আসবে না। নত মুখে আস্তে আস্তে ধারা বাবার সামনে গিয়ে দাঁড়ায়। গোমরা মুখে আজিজ সাহেব প্রশ্ন করেন, তোমার স্বামী এখনো আসছে না কেন? কারণ কি? ধারার গলা শুকিয়ে আসে। এমনিতেও বাবার সামনে দাঁড়িয়ে ঠিক মতো কথাও বলতে পারে না সে। আর আজকে তো অনেকক্ষণ হয়ে যায় ধারা কিছুই বলে না। এভাবে চুপ করে থাকতে দেখে জমিরন বিবি পেছন থেকে খেকিয়ে ওঠে, আমি তোরে আগেই কইছিলাম আজিজ, কিছু একটা ঘাপলা আছে। তোর মাইয়া এমন চুপ কইরা আছে কে জিগায়? জামাই আসার সময়ও আসলো না, আবার এখনো আসতাছে না, এর কারণটা কি? ধারা মাথা নিচু করে মুহূর্তের মতো দাঁড়িয়ে আছে। তার বাবা এমনিতেও অনেক রাগী, তার উপরে আজকে দাদিও আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। আসমা মাথায় ঘোমটা টেনে মেয়ের দিকে চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। আসলে কি কিছু হয়েছে? ধারা এমন করছে কেন? মেয়ের জন্য মনে মনে আসমা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। সব যেন স্বাভাবিকই থাকে, নয়তো আজ তার মেয়ের কপালে যে কি আছে কে জানে। জমিরন বিবি বলেই যেতে লাগলেন, আমি আগেই কিছু বুঝেছি, কিছু একটা হইছে। জামাই নাইলে আসবে না কেন? নিশ্চয় এই মাইয়া কিছু করছে, ওরই দোষ। এমন অকর্মা মাইয়া 2 দিনও ঠিক করে রাখতে পারলা না। এই ধারা কস না কেন? ওই বিয়াতে আবার কি, ওই বাড়িতে কি আবার কাণ্ড কইরা আইছস যে তোরে এখনো নিতে পর্যন্ত আসছে না? মায়ের কথায় আজিজ সাহেব খুব একটা কান দেন না। তার মায়ের স্বভাবই ছোটখাটো বিষয় নিয়ে হইচই করা। তবে আজকের ব্যাপারটা ফেলে দেবার মতন না। তাই মাকে না থামিয়ে তিনি মেয়েকে শীতল কণ্ঠে বলেন, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছিলাম, কেন আসছে না? ধারার শরীর থরথর করে কাঁপছে। ভয়ের চোটে চোখের কার্নিশ বেয়ে জল জমতে শুরু করেছে তার। গলা দিয়ে যেন কোনো আওয়াজও বের হচ্ছে না। বারবার হাত দিয়ে ডান চোখের পাশটা ঘষছে ধারা। আজিজ তালুকদার আগে থেকেই গভীরভাবে বলেন, কি হলো, বলছো না কেন? আরো একবার কপালের কার্নিশটা ঘষে ধারা কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, বাবা ওই আসলে আসবে। ধারাকে চমকে দিয়ে ঠিকই তখন পেছন থেকে স্বল্প পরিচিত একটা স্পষ্ট ভরাট কণ্ঠস্বর হঠাৎই ডেকে উঠল, ধারা। একটু রাত হতে না হতেই চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে গেছে। রাস্তাঘাটে ঘুটঘুটে অন্ধকার। দুই ধারে ধানের ক্ষেত,
তার মধ্য থেকে মাঝে মাঝে ডেকে উঠছে একটা দুটো শিয়ালের দল। এমন একটা পরিবেশে গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে শুদ্ধ আর ধারা। আজ বিকালে শুদ্ধকে ও বাড়িতে দেখেই সবাই আনন্দে আটখানা হয়ে যায়। যাক, অবশেষে তাদের জামাই এসেছে। আজিজ সাহেব খানিক খুশি কুশল বিনিময় করেই সেখানে চলে যান। সব থেকে বেশি খুশি হয় আসমা। জমিরন বিবিও একটু স্বস্তির নিঃশ্বাসই ফেলেন। হতভম্ব হয়ে থাকে শুধু ধারা। নিজের চোখকে কিছুক্ষণের জন্যই বিশ্বাস হয় না তার। আরো বেশি চমকে ওঠে যখন শুদ্ধ ধারার সামনে এসে দাঁড়িয়ে বলে, যাবেন না ধারা, আপনাকে আমি নিতে এসেছি। চোখ বড় বড় করে তাকিয়ে কিছুক্ষণের জন্য কথা বন্ধ হয়ে যায় ধারার। হুঁশ তো ফেরে তখন, যখন জামাইকে এখন বসতে দিচ্ছে না বলে জমিরন বিবি ধমক লাগায়। এরপর শুরু হয় গ্রামীণ সংস্কৃতি জামাই আদর। শুদ্ধকে না খেতে আসতে দিল না আসমা আর জমিরন। অগত্যা এই অবলায় খানাপিনার সব সমাধা করতে হয় শুদ্ধকে। খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে হয়ে যায় রাত, সম্ভবত 7টা 8টা বাজে। কিন্তু গ্রামের রাস্তায় তো এতটুকু রাত মানেই অনেক। তাই রাস্তায় বেরিয়ে আর কোনো গাড়ির দেখা পেল না তারা। একটা ভ্যান পেয়েছিল, সেটা শুধু মেন রাস্তাটুকু পার করে দিয়ে গেছে তাদের। এখনো অর্ধেকের মতো পথ বাকি। হয়তো হাঁটা পথেই আজ পার করতে হবে। দুজনেই চুপচাপ। ধারার সমস্ত ধ্যান রাস্তা থেকে রাস্তা দেখে হাঁটাই। যেই অন্ধকার, শুদ্ধ খানিকটা অন্যমনস্ক। কিছু একটা যেন গভীরভাবে মনে মনে ভাবছে সে। শুদ্ধর ভাবনার ছেদ ঘটে হঠাৎ একটা ধপাস জাতীয় শব্দে। পেছনে ঘুরে তাকিয়ে দেখে ধারা রাস্তায় বসে পড়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলো আসলে বসে আছে না, পড়ে গেছে। রাস্তার পিচ উঠে গর্ত হয়েছিল, সেখানে পানি জমে কাদার মতো পিচ্ছিল হয়ে আছে। গর্তটা রাস্তার একদম কিনারে। এত সাবধানে হেঁটেও কিভাবে যেন সেখানেই পা পড়ে যায় ধারার। তারপরই ধপাস। শুদ্ধ দ্রুত ধারার দিকে এগিয়ে গেল। ধারা মনে করলো এই বুঝি লোকটা আবারও কথা শোনাবে। কিন্তু ধারার ধারণা ভুল। শুদ্ধ ঝুঁকে নরম স্বরেই বলল, পড়ে গেলেন কিভাবে? কাচুমাচু মুখে ধারা একবার শুদ্ধের দিকে তাকিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে যেতেই আবারও পা পিছলে পড়ে যায়। শুদ্ধ বলে, এভাবে হবে না, দেখি আপনার হাত দিন, আমার হাতটা ধরুন। শুদ্ধর বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে ধারা আস্তে করে নিজের হাত দেয়। ধারার হাতও কাদায় পড়েছিল বিধায় তার হাতও পিচ্ছিল হয়ে আছে। শুদ্ধ শক্ত করে ধারার হাতটা চেপে ধরে বলল, এবার উঠুন। এবারও উঠতে যাওয়ার সময় পিচ্ছিল খেয়ে পড়ে যেতে নিল ধারা, কিন্তু এবার আর শুদ্ধ পড়তে দিল না। শক্ত করে হাতটা আগলে ধরে রাখলো। ধারা উঠে দাঁড়ালো। দু পা কাদায় মাখামাখি হয়ে গেছে তার। শাড়ি উঁচু করে একবার পায়ের দিকে তাকালো সে। শুদ্ধ দেখে বলল, এদিকে আসুন। রাস্তার ধারেই ধান ক্ষেতের পাশ দিয়ে মাটির আইল দিয়ে পানি যাওয়ার জন্য ড্রেনের মতো বানানো হয়েছে। ধারার হাত ধরে শুদ্ধ সাবধানে পা ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যে সেখানে নিয়ে গেল তাকে। স্বচ্ছ পানির ধারার কাছে ধারাকে দাঁড় করিয়ে বলল, আপনার শাড়ির পাড় উঁচু করে ধরুন। ধারা খানিকটা উঁচু করলো। বুঝতে পারলো না লোকটা কি করতে চাইছে। আগ বাড়িয়ে কিছু বললও না। ধারাকে মাটির আইলের ওপরে দাঁড়া করে রেখে শুদ্ধ নিজের দুই হাত একত্রিত করে পানি তুলে ধারার পায়ে দিতে লাগলো। ধারা অবাক হয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। এই লোকটাকে একদমই বুঝতে পারছে না ধারা। সাধারণ ব্যাপারে রাগ হয়ে যায়, আর এখন রাগ করার ব্যাপারেও রাগ করছে না। বলল যে ধারাদের বাড়িতে যাবে না, কিন্তু সঠিক সময়ে গিয়ে উপস্থিত হলো। বাঁচিয়ে দিল ধারাকে। আল্লাহ রক্ষা করেছে যে গিয়েছে, নয়তো আজ ধারার যে কি হতো। আইল থেকে নেমে রাস্তায় উঠতে গিয়েও আবারও ধারার জুতো ছিঁড়ে গেল। ধারা থতমত খেয়ে একবার আর চোখে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ ঠায় দাঁড়িয়ে ধারার পায়ের দিকে তাকিয়ে আছে। ধারা ছেঁড়া জুতো টেনেই হাঁটতে নিলে থামিয়ে বলল, নিন, আমার জুতোটা পরুন। এই বলে খালি পা হয়ে নিজের জুতো জোড়া খুলে দিল। শুদ্ধর বড় বড় জুতোর মধ্যে নিজের ছোট পা গলিয়ে দিয়ে ধারা মনে মনে নিজের ভাগ্যের ওপরে ভীষণ বিরক্ত হলো।
সব দুর্ঘটনা কি আজকেই ঘটতে হলো? কিছুটা পথ পেরিয়ে গিয়ে আবারও শুদ্ধ খেয়াল করলো ধারা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। জিজ্ঞেস করলো, আপনার পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছেন যে? ধারা মনে মনে একটা ঢোক গিলল। পায়ে তার কাটা বিঁধেছে অনেক আগেই, হয়তো যখন পড়ে গিয়েছিল তখনই। এতক্ষণ কিছুই বলেনি। কি আর বলবে, একটার পর একটা সমস্যা তো তার লেগেই আছে। শুদ্ধ জিজ্ঞেস করায় মাথা নিচু করে আমতা আমতা করে বলল, পায়ে কাঁটা বিঁধেছে। বলে ভীত ভীত চোখে একবার আস্তে করে শুদ্ধর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলো। শুদ্ধ দাঁড়িয়ে পড়ে ভুরু কুঁচকে সোজা তার দিকেই তাকিয়ে আছে। ধারাকে তাকাতে দেখে থতমত গলায় বলল, আমার জুতা খুলুন। ধারা ঘাবড়ে গিয়ে ঝটপট জুতাটা খুলে দিল। তাকে নিয়ে একটু হাঁটতে গিয়েই এত এত সমস্যা হচ্ছে। এইবার বুঝি লোকটা নিজের জুতা দিয়েই তাকে মাঝ রাস্তায় ফেলে চলেই যাবে। জুতা খুলে পাশে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো ধারা। শুদ্ধ গটগট করে নিজের জুতো পরে নিল। ধারা মাথা নিচু করেই রইল। হঠাৎ ধারাকে চমকে দিয়ে শুদ্ধ ধারাকে কোলে তুলে নিল। ভূত দেখার মতোই চমকে উঠল ধারা। এইরকম কিছু একটা শুদ্ধ করবে সেটা স্বপ্নেও ভাবেনি সে। ধারার বড় বড় হয়ে যাওয়া অপলক আখি যুগল এখন শুদ্ধর দিকেই নিবদ্ধ, কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই এই একগুঁয়ে নাক উঁচু লোকটার। কুঞ্চিত ভুরুদ্বয় সামনের দিকে তাক করেই নিজ গতিতে হেঁটে যাচ্ছে সে। সত্যি কি এই এতটা পথ ভেবেই পায়ে হেঁটে ধারাকে কোলে করে নিয়ে যাবে লোকটা? বাড়ি পৌঁছাতেই খোদেজা ছেলের সাথে ভীষণ রাগ দেখালো। ধারা নতুন বউ, এভাবে রাত করে বাড়ি ফেরাটা মোটেও ঠিক হয়নি তাদের। বিশেষ করে রাস্তার মাথার ওই বটগাছটার নিচের জায়গাটা একদমই ভালো না। গত বছর ওখান থেকেই তাদের গ্রামের রহিমার ওপরে জিনের আঁচড় হলো। শুদ্ধদের বাড়িটা পুরনো দোচালা ঘরের মতো, নিচের তলার চারিপাশে ইট দিয়ে ঘেরাও করা, দুপাশে বারান্দা, মাঝখানে রুম। সাধারণত গ্রামের বাড়িগুলো যেরকম হয়, মাঝের থেকে ওপরের দিকে একটা সরু কাঠের সিঁড়ি ওপরে উঠে গেছে। মাঝখানের বেড়াগুলোর টিনের, মেঝে পাকা, আর ওপরের তালাটা সম্পূর্ণই টিনের, মেঝে কাঠের। ওপরের তলায় বড় অংশ জুড়ে ওর একটাই রুম, সেখানেই শুদ্ধ থাকে। রুমের বাইরে কাঠ দিয়ে ঘেরাও করে ছোট্ট বারান্দার মতো বানানো হয়েছে। সেখানে গাঢ় লাল, হলুদ আর রং সবুজ রং করাই চকচক করছে। খোদেজার শ্বশুরের আমলের ঘর। এককালে তাদের অবস্থাও ভালো ছিল, তার স্বামী মারা যাওয়ার পরই সব থেমে যায়। এখন আশা আছে তার ছেলে তাদের সংসার বড় করে তুলবে। ধারা খোদেজার রুমে একাই বসা ছিল। খোদেজা গেছে ছেলের পেছনে পেছনে। তখন সেখানে আসলো 15 বছরের একটি মেয়ে। মেয়েটার নাম চুমকি, শুদ্ধর মামাতো বোন। স্বভাব চঞ্চল, বাবা মা দুজনেই মারা যাওয়ায় এখন শুদ্ধদের সাথেই থাকে। মেয়েটি এসেই ধারাকে জাপটে ধরে নিজের পরিচয় দিয়ে বলে, কেমন আছো নতুন ভাবি? ধারা স্মিত হেসে মাথা নাড়িয়ে বলে সে ভালো আছে। হঠাৎই তার চোখ যায় খোদেজার রুমের দেওয়ালে। সেখানেও শুদ্ধর রুমের মতো কালো কোট ক্যাপ পরা শুদ্ধর একটা ছবি। ধারা চুমকিকে জিজ্ঞেস করে, আচ্ছা চুমকি, ওটা কার ছবি? চুমকি বলল, মাহতাব ভাইয়ের। আসল? হুম। না মানে ছবিটা কি কোনো এডিট করা হয়েছে? না তো, এটা তো শুদ্ধ ভাইয়ের সেই দিনের ছবি যেদিন ভাইয়া বিশ্ববিদ্যালয় থেকে সব পড়ালেখা শেষ করে ফেলেছিল। বিশ্ববিদ্যালয়ের কথা শুনে ধারা অবাক হয়, বলে তোমার ভাইয়া পড়ালেখা করেছে? কোন বিশ্ববিদ্যালয় থেকে? এরপর চুমকির থেকে সে যা শুনতে পায় তার সারমর্ম অনেকটাই এই, শুদ্ধ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। গ্রাজুয়েট হওয়ার পর প্রথাগত চাকরির পেছনে না ছুটে ভিন্ন কিছু করতে চাইছে। সে কৃষি উদ্যোক্তা হতে চায়। পড়ালেখা শেষ করার পর 1.5 বছর যাবৎ সে এইসব নিয়েই আছে। চুমকির কথা শুনে ধারা সত্যি অবাক না হয়ে পারল না। তাদের গ্রামের মধ্যেও কেউ কখনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা দিতে পারেনি, আর সেখানে শুদ্ধ। আর ধারা কিনা ভেবেছিল শুদ্ধ হয়তো কোনো অশিক্ষিত মূর্খ চাষা হবে।
ধারাকে ভাবনায় মগ্ন দেখে চুমকি বলল, কি হয়েছে ভাবি? খারাপ লাগছে? তোমার শরীর এখন কেমন? জ্বর পুরোপুরি সেরেছে? ধারা অবাক হয়। তার জ্বর এসেছিল, সেটা মেয়েটা জানলো কি করে? সেটা মুখ খুলে প্রশ্ন করে সে চুমকিকে। চুমকি বলে, আরে ওই যে বিয়ের দিন রাতে তোমার জ্বর এসেছিল না, মাহাতাব ভাই তো আমাকে মাঝরাতে ঘুম থেকে ডেকে তুললো, বলল যে তোমার শাড়িটা পাল্টে দিতে। বাবারে বাবা, যে জ্বর তোমার এসেছিল, গায়ে হাত দিলে মনে হচ্ছিল যেন হাতটাই পড়ে যাবে। তারপর ভাইয়াই তো সারা রাত তোমার কপালে জলপট্টি দিয়ে মাথায় পানি ঢেলে রাতের মধ্যেই জ্বর কমিয়েছে। আমি তো ছিলাম অর্ধেক রাত পর্যন্ত। তারপর আমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিয়েছে, আর বলেছে এই কথা যেন কাউকে আর না বলি। বুঝেছো ভাবি? ভাইয়া এমনিতেই খুব ঠান্ডা মেজাজের, সবসময় স্পষ্ট কথা বলে, যা মনে আছে বলে দিবে। হেয়ালি কথাবার্তা ভাইয়া একদমই পছন্দ করে না। আর নড়বড়ে স্বভাব তো আরও না। ভাইয়ার মতে সবাইকে নিজের ভেতরে নিজেকে নিয়েই স্ট্রং হতে হবে, নড়বড়ে হওয়া চলবে না। মাহাতাব ভাইয়া না খুব ভালো। ধারা শুধু অবাকের ওপরেই অবাক হয়ে যাচ্ছে। শুদ্ধ ওর শাড়ি পাল্টায়নি, শুধু সেই দিন সকালবেলা এমন ভাবে বলল যেন সেই পাল্টিয়েছে। আবার ধারাকে টিটকেরিও করলো। এত অদ্ভুত কেন লোকটা? শুদ্ধ বাইরে থেকে ভেতরে ঢুকে নিজের রুমের দিকে যেতে নিলেই খোদেজা ডাক দিল, বলল, মাহাতাব, রুমে যাস না। তুই যাওয়ার পর আবুলে তোর রুমের পাশে ওদের গাছের ডালফালাগুলা কাটছিল, একটা ডালের বাড়ি খেয়ে তোর একটা কাঠের জানালা ছুঁইট্টা গেছে। গাছে মৌপোকের বাসা ছিল, রুমে অনেকগুলো ঢুকেছে। আজকের রাত নিচেই থাক, বউ আমার বিছানায় ঘুমাক, তুই বারান্দায় ওই ছোট্ট চৌকিটায় ঘুমাস। কালকে জানালা ঠিক কইরা নিস। আর শুদ্ধ থেমে গেল। একবার ধারার দিকে তাকিয়ে ল্যাপটপটা নিয়ে মাঝের রুমের মোড়ায় বসে পড়ল। খোদেজা নিজে নিজেই বিড়বিড় করতে লাগলো, উফ, একটা বিয়ের পর কত টুকিটাকি কাজ যে পড়িয়া থাকে, খতম হওয়ার নামই নেই। এরপর ব্যস্ত হয়ে পড়ে ধারাকে একটা তালা দিয়ে বলে, বউ, তুমি একটু ওই তালাটা মাইরা রাখো তো, ভালো করে মাইরো। অনেক প্রয়োজনীয় জিনিস আছে ওইটার মধ্যে, ওগুলো অন্য আরেক সময় ধরবো। ধারা গিয়ে দরজাটা আটকিয়ে তালা মেরে দেয়। ৩-৪ বারের মতো তালা টেনে চেক করে যে ভালো মতো লেগেছে কিনা। তারপরও আবারও পাশ দিয়ে যাওয়ায় চুমকিকে ডেকে বলে, চুমকি দেখো তো তালাটা ঠিক মতো লেগেছে কিনা। চুমকি এবার হাত দিয়ে তালাটা টেনে দেখে বলে, হ্যাঁ লেগেছে ভাবি। এই পুরো ব্যাপারটা তীক্ষ্ণ চোখে দূর থেকে পরখ করে শুদ্ধ। তারপর হাতের ল্যাপটপটায় পটপট টাইপ করে ধারাকে নিচের দিকে আন্ডারলাইন দিয়ে লেখে, ধারা ভীতু, কনফিডেন্স নেই বললেই চলে, ৩ পরনির্ভরশীল। সকালের সোনালি রোদ্দুর জানালার ফাঁক গলিয়ে ধারার মুখে পড়তেই ধারার ঘুম ভেঙে গেল। ঘন পল্লব বিশিষ্ট চোখ জোড়া খুলতেই লাফিয়ে উঠল। অনেক বেলা হয়ে গেছে, এতক্ষণ কিভাবে ঘুমিয়ে রইল সে। ঝটপট বিছানা থেকে নেমে মাথার এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল। ফ্রেশ হয়ে এসে বাইরে বেরিয়ে দেখলো বাড়িতে কেউ নেই। উঠোনের কোনায় চোখে পড়ল শুদ্ধকে। একটা নাম না জানা গাছের চারা নিয়ে কি যেন করছে সে। শুদ্ধদের বাড়ির সামনেই একটু বাঁ দিকে মাটির রান্নাঘর, রান্নাঘরের সামনেই টিন দিয়ে বেড়া দেওয়া ডিপ কলের গোসলখানা। এরপর থেকে পাশের বাড়িগুলোর সীমানা শুরু। ডান দিকে বড় বড় মেহগনি গাছ দাঁড়িয়ে জঙ্গলের মতো হয়ে আছে। তারপরেই স্বচ্ছ পানির পুকুর। শুদ্ধ সেখানেই দাঁড়িয়ে আছে। ধারা একবার রান্নাঘরের ভেতরে উকি দিল। শুদ্ধ নিজের কাজে মগ্ন থেকেই বলল, আম্মা গেছে পাশের বাড়ি, চুমকি গেছে স্কুলে, পাবেন না কাউকে এখন। ধারা একটু থতমত খেয়ে গেল। এই লোকটার কি কোনোভাবে মানুষের মন পড়ে ফেলার ক্ষমতা আছে? ধারা যখনই যা ভাবে সবটা কিভাবে ঠিকঠাক বলে দেয়। ধারা ঠায় দাঁড়িয়ে রইল। শুদ্ধ ধারাকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। ফিরে এলো একটা শপিং ব্যাগ নিয়ে। ধারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এর মধ্যে দুটো 3 পিস আছে, শাড়ি পরায় যেহেতু অভ্যস্ত নন, পরতে হবে না। ধারা এবারও অবাক হলো, সারাক্ষণ শাড়ি পরে থাকতে তার সত্যি অসুবিধা লাগছিল। বিয়ের আগে তো তেমন পড়া হয়নি, কিন্তু এই কথাটা সে কাউকে বলেনি।
তাহলে জানলো কি করে? শুদ্ধ বলে উঠল, শাড়ি পরে যেভাবে হাঁটেন দেখলেই বোঝা যায়। এটা মুখ ফুটে বলতে হয় না। ধারা এবার সাংঘাতিক চমকে উঠে ব্যাগটা ধরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। এই লোকটার থেকে সাবধানে থাকতে হবে। এ তো দেখছি সে যা ভাবে সবই ধরে ফেলে। শুদ্ধ চলে যেতে নিয়েও আবারও দাঁড়িয়ে ধারাকে বলল, গোসলখানায় এইদিকে, সাবধানে যাবেন। দেখবেন আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যান না যেন। আপনি তো আবার কথায় কথায় জ্ঞান হারিয়ে ফেলেন। কুকুর দেখে জ্ঞান হারিয়ে ফেলেন, কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর আবার আমাকে আপনার শাড়ি পাল্টে দিতে হবে, আর আপনি জ্ঞান ফিরে আকাশ থেকে টপকে পড়ার মতো এক্সপ্রেশন দিবেন। শুদ্ধ চলে যেতে নিল। ধারা ঝট করে ঘুরে শুদ্ধর দিকে তাকালো। এই লোকটা এমন কেন? ধারা এখন ভালো মতোই জানে। সেই দিন রাতে শুদ্ধ তার শাড়ি পাল্টায়নি, শুধু এখনো এমন ভাবে বলছে যেন সেই করেছে। ধারা দ্রুত বলে উঠল, আমি জানি আপনি সেই দিন আমার শাড়ি পাল্টাননি। চুমকি বলেছে। শুদ্ধ দাঁড়িয়ে পড়ল, পেছনে ধারার দিকে ঘুরে ঠোঁটের রেখা প্রসারিত করে মৃদু হাসির ঝলক তুলে বলল, বাহ, আপনাকে কেউ বলল আর আপনি সত্যিই নিজের থেকে বিশ্বাস করে ফেলেছেন? অবিশ্বাস্য। না মানে, এইবার আপনাকে কেউ বলে দেয়নি যে এটা বিশ্বাস যায় কি করা যায় না? একা একাই বিশ্বাস করে ফেললেন? ইমপ্রেসিভ। শুদ্ধ চলে গেল, আর সেই দিকে তাকিয়ে ধারা সরু চোখে তাকিয়ে রইল। দুই তিন বাক্যের একটা কথাতেও ধারাকে কয়বার ঠান্ডা ভাবে খোঁচা মেরে দিল লোকটা। খোঁচা মারার একটা সুযোগও ছাড়তে চায় না। খোঁচা মারার রাজা যেন। আর নাম শুদ্ধ না রেখে খোঁচারাজ রাখা উচিত ছিল। ধারা বিড়বিড় করে বলে উঠল, খোঁচারাজ। একটু পর ধারা শুদ্ধর দেওয়া একটা থ্রি পিস পরিধেয় করে আরেকটা থ্রি পিস আর গামছা হাতে নিয়ে বেরিয়ে এলো। সকালে ওঠার পর থেকেই কেমন যেন ভ্যাপসা গরম লাগছে। ভাবলো গোসলটা তাড়াতাড়ি করে নেওয়া যাক, কিন্তু গোসলখানার সামনে যেতেই ধারা থমকে দাঁড়িয়ে রইল। গ্রামের বাড়ির কল বেড়ার গায়ে দরজার শুধু একটা কাপড়ের পর্দা ঝোলানো। বাড়ির আশেপাশের মানুষজন একটু পর পরই এই আসছে আর যাচ্ছে। কেউ খাবার পানি নিতে আসছে, কেউ জামা কাপড় ধুতে আসছে। ধারার ভীষণ সংকোচ হতে লাগলো। গ্রামে হলেও ওদের নিজেদের বাড়িটা পাকা দালানের, ঘরের মধ্যেই পাকা বাথরুম, গোসলখানা। ছোটবেলা থেকেই তাই ব্যবহার করে আসছে সে। এখন হঠাৎ করে এমন খোলা গোসলখানায় গোসল করতে ধারার কেমন যেন লাগছে। গোসল করার সময় যদি কেউ এসে পড়ে, গ্রামের মহিলাদের কাছে এইসব তো আবার কোনো ব্যাপারইও না। এরা একজনের গোসলের মধ্যে অনায়াসে ঢুকে পড়ে। যদিও মেয়েরা মেয়েরাই, তবুও ধারার তো অভ্যাস নেই এসবের। ওর ভীষণ অস্বস্তি হয়। সদ্য বাড়ির পাশে ওই চারাটা লাগিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ধারাকে এভাবে কলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো কিছু বুঝতে পারলো। খেতে যাওয়া বাদ দিয়ে তাই সে ধারার কাছে এসে বলল, ধারা, কোনো সমস্যা? হঠাৎ শুদ্ধর কণ্ঠ শুনতে পেয়ে ধারা খানিকটা চমকে উঠল। তাকিয়ে বলল, না, কিছু না। শুদ্ধ একবার গোসলখানার দিকে তাকিয়ে কিছু ভেবে বলল, আপনার ওড়নাটা দেখি, দিন তো। ধারা ওর গায়ের ওড়নাটা হাত দিয়ে চেপে ধরে ভ্যাবাচাকা খেয়ে বলল, কি? ধারা কি ভেবেছে বুঝতে পেরে শুদ্ধ একটু লজ্জা বোধ করে দ্রুত বলল, আরে, আপনার হাতের ওড়নাটার কথা বলছি, যেটা গোসলের পর পরবেন। গায়ের ওড়নাটার কথা বলিনি। ধারা ভীষণ লজ্জা পেল। আনত মুখে হাতের সুতি ওড়নাটা শুদ্ধের হাতে দিল। ওড়না নিয়ে শুদ্ধ টিনের বেড়ার পর্দাটা ভালো মতো টেনে দিয়ে তার উপরে আবারও ওড়না দিয়ে দিল। পর্দার কোনো কোণা টেনে টিনের বেড়ার গায়ে আটকে দিল, যাতে করে বাতাস না উড়ে যায়। তারপর ধারাকে বলো, এখন বাইরে থেকে কিছু দেখা যাবে না। আপনি যান, কেউ আসবে না। আসলে আমি মানা করে দিব। আপনার গোসল না হওয়া পর্যন্ত আমি বাইরেই দাঁড়িয়ে থাকব। না থাক, আপনি শুধু শুধু কষ্ট করে। ধারাকে থামিয়ে দিয়ে শুদ্ধ আবারও বলল, আপনি যান। ধারা আর কিছুই বলল না। গোসলখানার ভেতরে গিয়ে হাতের জামা কাপড় টিনের বেড়ার ওপরে রেখে দিল। বেড়া ভালোই উঁচু করে দেওয়া। বাইরে থেকে তাকালে শুধু ধারার চোখ দেখা যাবে এমন। মাথার ওপরে খোলা আকাশ, টিনের
আলোতে ভেতরটা একদম ফকফকে উজ্জ্বল। ধারার জন্য এমন পরিবেশ একেবারেই নতুন। ওর ভীষণ লজ্জা হতে লাগলো। নিজেকে অনাবৃত করে লাজুক মুখে ও একবার বাইরে শুদ্ধর দিকে তাকালো। হাতে একটা ডাল নিয়ে আনমনেই লোকটা নিচের দিকে তাকিয়ে মাটিতে আঁকিবুকি করছে। তখন থাকতে মানা করলেও শুদ্ধ থেকে যাওয়াই ধারার কাছে ভালোই লেগেছে। একটু আশ্বস্ত তো হতে পারলো। এরপর অনেকটা সময় কেটে যায়। ধারা যখন বসে বসে বালতি থেকে মগ দিয়ে গায়ে পানি ঢালছিল, তখন হঠাৎই ওর কানে আসে কারোর পায়ের শব্দ। মনে হচ্ছে যেন গোসলখানার দিকেই এগিয়ে আসছে সে। ধারা খেয়াল করলো অনেকক্ষণ ধরেই শুদ্ধর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এতক্ষণ তো তবুও গাছের ডালের নাড়াচাড়ার খানিক শব্দ আসছিল। এখন তো ওই পায়ের শব্দ ছাড়া সবই নিশ্চুপ। শুদ্ধ কি তবে চলে গেল? কে আসছে কে জানে। পায়ের শব্দটা শুনে মনে হচ্ছে অনেকটাই কাছে চলে এসেছে। আতঙ্কে জমে গিয়ে ধারা সিমেন্টের পাকা থেকে ভেজা জামাটায় গায়ে জড়িয়ে ধরলো। ঠিক তখনই ওর কানে আসে শুদ্ধর কণ্ঠ। শুদ্ধ কাউকে বলছে, ভাবি প্লিজ, এখন যাবেন না, ধারা গোসল করছে, একটু পরে আসুন। পাশের বাড়ির বড় বউ নাজমা কাঁধ থেকে কলসিটা নামিয়ে রেখে বলল, তাতে কি হয়েছে ভাই? আমি কি পুরুষ মানুষ নাকি? আমি গেলে কি অসুবিধা? পানিটা যাইয়া নিয়ে আসি গা, বেশিক্ষণ লাগবে না। কথাটা বলে নাজমা আবারও কলসি নিয়ে এগোতে নিল। শব্দ পেয়ে ধারা জামা পেঁচিয়ে ধরে চোখটা বন্ধ করে ফেলল। সদ্য তাড়াতাড়ি করে নাজমাকে আটকে বলল, না ভাবি, একটু পরে আসুন প্লিজ। ধারা লজ্জা পায়। আসলে ওর অভ্যাস নেই তো। আপনি না হয় কলসটা রেখে যান, দরকার পড়লে আমি গিয়ে পানি ভরে আপনাকে দিয়ে আসব। নাজমা ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, হো বুঝলাম এখন ভাই, তুমি তাইলে দাঁড়ায়া দাঁড়ায়া বউরে পাহারা দিতেছ? বউরে একলা একলাই দেখবা, অন্য কাউরে আর দেখতে দিবা না? ভেতর থেকে ওদের কথা শুনে ধারা লজ্জায় লাল হয়ে গেল। শুদ্ধ আর কি বলবে? এখন যে করেই হোক নাজমার গোসলখানায় যাওয়া আটকাতে হবে। অন্যভাবে কিছু বললে আবার সেটা নিয়ে মাইন্ড করে বসতে পারে। তাই নাজমার কথাতেই তাল মিলিয়ে মুখের হাসি প্রসারিত করে লাজুক ভাব ধরল। নাজমা দুষ্টুমির স্বরে বলতেই লাগলো, আচ্ছা, তাহলে আমি যাই। তোমার আর আমারে কষ্ট কইরা পানি ভইরা দিতে হইব না। আমি কলস নিয়া যাই। দেবর গো, দিয়া কি আর এত কাজ করাইতে পারি? তুমি না হয় তোমার বউরে পাহারা দাও। নাজমা চলে যাওয়ার পর আরো 2-3 জন মহিলা এলো। সবাইকে একইভাবে আটকালো শুদ্ধ। শেষমেশ সবাইকে ফেরত পাঠিয়ে দিয়ে শুদ্ধ হাঁপ ছেড়ে বাঁচলো। ধারা মৃদু হাসলো। না, মানুষটা কথা দিয়ে কথা রাখে। ধারাকে একা ফেলে যায়নি, একে বিশ্বাস করাই যায়। চুমকি সন্ধ্যা থেকেই বই নিয়ে ঘুমে ঢুলছে। তার ইচ্ছে করছে এখন একটা বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকতে। এই মুহূর্তে যদি সে একটু ঘুমাতে পারত, তাহলে তার চাইতে শান্তির ব্যাপার বোধ হয় পৃথিবীতে আর অন্য কিছুই হতো না। কিন্তু এই শান্তির ব্যাপারটা এখন সাংঘাতিক হতে দেওয়া যাবে না। মাহাতাব ভাই যদি দেখে চুমকি পড়া বাদ দিয়ে ঘুমাচ্ছে, তাহলে চুমকির খবর আছে। তাও যদি 1-2 এরকম হতো। চুমকির তো প্রতিদিনই পড়তে বসলেই ঘুম পায়। সে ঝিমিয়ে পড়ে, আবারও মাথা ঝাঁকিয়ে দিয়ে চোখ বড় বড় করে তাকায় বইয়ের দিকে। এই চোখ বন্ধ হতে দেওয়া যাবে না, কিছুতেই না। খোদেজা সিমেন্টের মেঝেতে বসে বটি নিয়ে কচুরলতি বেছে রাখছিল। কাজের প্রতি দৃষ্টি থাকলেও তার মন খানিকটা অন্যমনস্ক। আজকে সে জানতে পেরেছে তার ছেলের বউ বিয়েতে রাজি ছিল না। বাপের জেদের বশে বিয়েটা দিয়েছে। প্রথম থেকে খোদেজার একটু কেমন কেমন যেন লাগছিল। সবকিছু কেমন যেন স্বাভাবিক লাগছিল ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর। শুদ্ধর রুমের জানালাটা ভেঙেছে আজ কতদিন হলো, তবুও শুদ্ধর মধ্যে ওটা মেরামতের কোনো লক্ষণ নেই। স্বামী স্ত্রী আলাদা ঘুমাচ্ছে, তবুও দুজনের মধ্যে কারোর কোনো গরজ নেই। দুজনে স্বাচ্ছন্দ্যে নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। এইসব সহ আরো নানান কারণেই খোদেজার খটকা লাগছিল। এ কারণেই আজ নিজে থেকে খোদেজা একজন মিস্ত্রি ডেকে জানালা ঠিক করিয়েছে। তারপর নিজের সন্দেহ আর চেপে রাখতে না পেরে কথায় কথায় শুদ্ধকে সবটা জিজ্ঞাসা করেই বসে খোদেজা।
শুদ্ধ স্পষ্ট কথার ছেলে, কথার মধ্যে কোনো মিথ্যা হেয়ালিপনা ছল চাতুরি ভান টন রাখার তার স্বভাবে নেই। সে তাই সে সবটা খুলেই বলল তার মাকে। তাছাড়া ভবিষ্যতে এও এই নিয়ে ওর মায়ের সাহায্য প্রয়োজন হতে পারে, এটা ভেবেই শুদ্ধ বলে দেয়। কথাটা শোনার পর থেকে খোদেজার ভালো লাগছে না। এটাই তার ছেলে, কত শখ করে পছন্দের মেয়ের সাথে বিয়ে দিল, সেটাতেও হয়ে গেল গরমিল। মেয়েটার ওপরও রাগ হচ্ছে না। মেয়েটারই বা কি দোষ? বাপ মা চাইলে কি আর মাইয়া মানুষ না করতে পারে? মাইয়াটার চেহারা এত নিষ্পাপ যে তাকালেই খোদেজার রাগ বা বিরক্তি অন্য কিছু ভাবতে পারে না। তার শুধু রাগ হয় নিজের ভাগ্যের ওপর। সবটা কি স্বাভাবিক হতে পারতো না? শুদ্ধ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে নিচের রাস্তায় দাঁড়ানো আবুলের সাথে চেঁচিয়ে বলছিল। ধারা এক গাদা জামা কাপড়ের স্তূপ নিয়ে রুমের মধ্যে দাঁড়িয়ে রইল। জামাগুলো তার নিজেরই। রুমের জানালা যেহেতু ঠিক হয়ে গেছে, তাই খোদেজা বলেছে তার জামা কাপড় সব লাগেজ থেকে বের করে শুদ্ধ রুমে গিয়ে গুছিয়ে রাখতে। কিন্তু কতক্ষণ ধরে এভাবে জামা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ধারা? শুদ্ধর কোনো টেরই নেই। সে তো বারান্দায় দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। এখন ধারা জামা কাপড়গুলো কোথায় রাখবে সেটা তো জিজ্ঞাসা করে নিতে হবে নাকি? সে বারান্দাতেও যেতে পারছে না। নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। এভাবে সেখানে যাওয়া ঠিক হবে না। ধারা বুঝতে পারলো এভাবে হবে না, শুদ্ধকে ডাকতে হবে। কিন্তু ডাকবে কিভাবে, এটাই তো বুঝতে পারছে না। ধারা কিছুক্ষণ মৃদু মৃদু স্বরে শুনুন শুনুন বলে ডাকলো। শুধু কিন্তু শুদ্ধ শুনল না। এরপর মুখ দিয়ে কিছু অদ্ভুত আওয়াজ বের করলো শুদ্ধর ধ্যান পাওয়ার জন্য। তাতেও কাজ হলো না। এরপর কি করবে না করবে বুঝতে না পেরে টি টেবিলে রাখা একটি স্টিলের বাটি মেঝেতে ফেলে দিল। ঝনঝন আওয়াজ পেয়ে শুদ্ধ ভেতরে চলে এলো। এসে বলল, কি হয়েছে? ধারা বলল, বাটি পড়ে গেছে। শুদ্ধ দুষ্টুমির ছলে বলে, ও, আমি তো ভাবলাম আপনিই পড়ে গেছেন। ধারা সরু চোখে তাকালো। লোকটার মুখটা লম্বাটে, হালকা ফর্সা মুখে কাচুমাচু করে কালো কুচকুচে কালো ঘন ভ্রু সব সময় একটা ব্যক্তিত্বের আভা ধরে রাখে চেহারার মধ্যেই। এক ধরনের স্পষ্ট ভাব বিরাজমান। কোনো সংকোচ নেই, কোনো জড়তা নেই। সবকিছু যেন পানির মতো স্বচ্ছ। আর এই পানির মতো স্বচ্ছতার সারাক্ষণ শুধু ধারাকে খোঁচা মারার ফন্দি। শুদ্ধ বলল, পড়েছে কিভাবে? ধাক্কা খেয়েছিলেন টেবিলের সাথে? না মানে আমি ইচ্ছে করে ফেলেছি। শুদ্ধ অবাক হয়ে বলল, কেন? আপনাকে ডাকার জন্য। কেন, আমার নাম কি দোষ করেছিল? এটা তো আর শহর না, গ্রাম। আমি নাম ধরে ডাকলে অন্যরা খারাপ বলতে পারে। অন্যরা খারাপ বলার কি আছে? আমি তো নিজেই আপনাকে বলেছি আমার নাম ধরে ডাকতে। নয়তো এভাবেই যদি আপনি আমার সুন্দর নামটাকে ইগনোর করে একদম দূর থেকে শুধু শুনুন শুনুন করতে থাকেন, তাহলে না জানি আমি আমার নিজের নামই গুলিয়ে ফেলি, আর কেউ জিজ্ঞেস করলে বলে ফেলি আমার নাম হচ্ছে শুনুন। কথাটা বলে শুদ্ধ হেসে দিল। ধারা এই প্রথমবার খেয়াল করলো শুদ্ধ যখন হাসে তখন ওর বাম গালে একটা সুন্দর ডিম্পল ভেসে ওঠে। ধারা অনেক মেয়েদের গালে ডিম্পল দেখেছে, কিন্তু নাটক সিনেমা ছাড়া বাস্তবে এভাবে কোনো ছেলের গালে এমন সুন্দর ডিম্পল দেখেনি। তাই শুদ্ধর হাসিতে ওর এই কথাটাই প্রথম মাথায় এলো। বাহ, সুন্দর তো। রাতের খাবার শেষে ধারা রুমে আসতেই শুদ্ধ জিজ্ঞেস করলো, আচ্ছা ধারা, আপনাকে নাকি A+ না পাওয়ার কারণে বিয়ে দেওয়া হয়েছে? শুনতেই ধারা মাথা নিচু করে ফেললো। এমনিতেও শুদ্ধর রুমে আসার প্রশ্নটা শুনতেই ধারা মাথা নিচু করে ফেলল। এমনিতেও শুদ্ধ রুমে আসায় কেমন যেন সংকোচ হচ্ছিল। রাত তো এখনো বেশি হয়নি। এত তাড়াতাড়ি রুমে আসার কোনো ইচ্ছে ছিল না ধারার। কিন্তু ধারার শাশুড়িই বলল রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে। সত্যি বলতে এক প্রকার খেয়ালই ছিল না যে আজ থেকে ধারাকে আবারও এই রুমে একসাথে থাকতে হবে। সে তো বেশ ভালোই ছিল শাশুড়ি আর চুমকির সাথে ঘুমাতে। ধারা বলল, আপনি জানলেন কি করে? সেই দিন যখন আপনাদের বাড়িতে গিয়েছিলাম, আপনার ভাই কথায় কথায় বলেছিল। আমি তো শুনে প্রচুর অবাকই হয়েছিলাম তখন। ধারা আর কিছুই বলল না, মাথা নিচু করেই রইল। ধারাকে চুপ থাকতে দেখে ল্যাপটপের থেকে দৃষ্টিটা সরিয়ে শুদ্ধ বলল,
আপনার তখন কিছু বলা উচিত ছিল ধারা। প্রসঙ্গ পাল্টাতে ধারা বলল, আচ্ছা, আপনি নাকি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন? আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি। ধারাকে সম্পূর্ণ কথা শেষ না করতে দিয়েই শুদ্ধ বলে উঠল, চমৎকার! আপনার হাজবেন্ড কি কাজ করে সেটা না জেনেই আপনি বিয়ে করে ফেলেছেন ধারা? ধারার ইচ্ছে করল নিজের মাথায় একটা বাড়ি দিতে। আজ শুদ্ধকে একটু হেসে কথা বলতে দেখে সেও ফ্রি মাইন্ডে প্রশ্নটা করে ফেলেছে। কিন্তু ধারা এটা কিভাবে ভুলে গেল? ইনি তো খোঁচারাজ। খোঁচা না মেরে কথা বললে তো ওনার পেটের ভাত হজম হবেই না। নাও ধারা, এবার সুযোগ করে দিয়েছো যখন, তখন ইচ্ছে মতো খোঁচাটা খাও। শুদ্ধ বলতে থাকলো, আপনার ভাগ্য ভালো যে আপনার বাবা রাগ করে কোনো পাগলের সাথে আপনার বিয়ে দেননি, নয়তো আমাকে দেখে তো শুধু কান্নাকাটি করেছেন। পাগল বরকে দেখলে তো বোধহয় নির্ঘাত খুনই হয়ে যেতেন। ধারা শটান হয়ে দাঁড়িয়ে থেকে ঠোঁট চেপে শুদ্ধর কথাগুলো হজম করতে লাগলো। আর শুদ্ধর কথার ভাঁজে ভাঁজে পেছনে হাত নিয়ে আঙ্গুল দিয়ে মনে মনে গুনতে লাগলো, 1 নাম্বার খোঁচা, 2 নাম্বার খোঁচা, 3 নাম্বার খোঁচা। শুদ্ধ বকবক করতেই লাগলো আর ধারার আঙ্গুলের সংখ্যাও বাড়তে লাগলো। একসময় পেটের সব কথা বের করে একটা হাই তুলে উঠে দাঁড়ালো শুদ্ধ। আর ধারা নিজের আঙ্গুলগুলোর সামনে এনে দেখলো মোট 7টা খোঁচা। বা, 7 মিনিটের কথায় খোঁচারাজ মহাশয়ের 7টা খোঁচা। খারাপ কি? ল্যাপটপটা বন্ধ করে শুদ্ধ গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। ধারা এবার আবারও সংকোচে পড়ে গেল। শুদ্ধর পাশেই কি ঘুমাতে হবে? অন্য কোনো উপায় কি আর নেই? কি করবে না করবে কিছুই বুঝতে পারল না। বিছানার পাশে দাঁড়িয়ে শুধু কাচুমাচু করতে লাগলো। সেদিকে তাকিয়েই একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে শুদ্ধ বলল, একসাথে ঘুমাতে আমার কোনো আপত্তি নেই। আমার নিজের উপরে কন্ট্রোল আছে। আপনার যদি মনে হয় আমার সাথে ঘুমালে আপনার নিজের উপরে কন্ট্রোল থাকবে না, তাহলে আপনি আলাদা ঘুমাতে পারেন। কথাটা শুনে কিছুক্ষণ ব্যাকুল হয়ে গেল। দাঁড়িয়ে রইল ধারা। তারপর কটমট করে একটা বালিশ নিয়ে শুদ্ধর পাশেই শুয়ে পড়ল। অন্ধকারে মিটমিটিয়ে হাসতে লাগলো শুদ্ধ। সাজের ছায়া নামতেই খোদেজা বেগম ব্যস্ত হয়ে পড়ল হাঁস মুরগি নিয়ে। একটু পরেই মাগরিবের আজান দিবে। অন্ধকার নেমে পড়বে চারিদিকেই। খোদেজা মুরগিগুলোকে ধান খেতে দিয়ে পুকুর থেকে হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে এলো। চুমকি ঘরে দাওয়ায় বসে চিরুনি নিয়ে উকুন মারছিল আর মাথার বড় বড় চুলগুলো মাঝখানে সিঁথি করে সামনে এনে রাখে। সেই দিকে একবার তাকিয়ে খোদেজা ধমক লাগিয়ে দিয়ে বলল, ওই মাইয়া, তোর কি আক্কেল পছন্দ বলতে কিছুই নাই? সন্ধ্যার কালে এমন চুল ছাইড়া দেওয়ায় বইসা আসোস? খারাপ জিনিস আইসা যখন ধরবো তখন বুঝবি। চুমকি ভয় পেয়ে গেল। এইসব জিনিস প্রচন্ড ভয় পায় সে। তার উপরে আজকে স্কুলে তার বান্ধবীরা মিলে ভূতের গল্প করছিল। চুমকির বান্ধবীর ফুপুকে নাকি অনেক বছর আগে মাঝরাতে পানিতে ভাসা অবস্থায় পাওয়া গিয়েছিল। সবাই বলে তাকে নাকি খারাপ জিনিসেই মেরেছে। চুমকি তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিয়ে ঘরের ভেতরে চলে গেল। তখন ধারা এলো দরজার সামনে। দেখলো খোদেজাকে খানিক বিচলিত দেখাচ্ছে। এই মহিলাটাকে ধারার ভীষণ ভালো লাগে। এত মায়া নিয়ে কথা বলে যে ধারার বড্ড আপন লাগে। খোদেজাকে এমন চিন্তিত দেখে ধারা বলল, কি হয়েছে মা? খোদেজা ধারার দিকে তাকিয়ে বলল, আরে আর বলো না মা, একটা হাঁস পাইতেছি না, ক- কম দেখতেছি। এদিকে বেলাও পড়িয়া যাইতেছে। আমি নামাজ পড়তে যাব নাকি এগুলো নিয়েই ঘুরবো? নিশ্চয়ই ডোবার ধারে কোনো ঝোপের মধ্যে গেছে। ধারা বলল, আপনি যান মা, আমি গিয়ে ওটা খুঁজে আনছি। আর বাকিগুলো তো খোয়ারে ঢুকেই গেছে। না না থাক, তোমার যাওয়া লাগবে না। সমস্যা নেই মা, আমি পারবো, আপনি যান। খোদেজা আর আপত্তি করলো না। ঘরের পেছনে শুকনো পাতা পড়ে আছে, সেগুলোকেও একটা ব্যাগে ভরে রান্নাঘরে নিয়ে আসা দরকার। এখন সে এইসবের পেছনে থাকলে সত্যি দেরি হয়ে যাবে। খোলা চুলগুলো হাত খোপা করে ধারা হাঁস খুঁজতে খুঁজতে
পুকুর পাড়ের অপর প্রান্তে চলে গেল। পুকুরটা অনেক বড়, সেটা পেরোলেই আবার একটা ছোট্ট ডোবা, আর তারপরেই বাঁশের ঘন ঝাড়। আলো যেন এদিকে প্রবেশ করা অনেক আগেই বন্ধ করে দিয়েছে। অন্য স্থানের তুলনায় এদিকে একটু বেশি আঁধার হয়ে এসেছে। হাঁস সহজে খুঁজে পেল না ধারা। অনেকটা দেরি হয়ে গেল, অন্ধকার হয়ে এসেছে প্রায়। শেষমেশ যখন দেখা পেল, তখন দেখলো ডোবার ধারে পাশের বাসার লোকেরা ডাটার বীজ বনে যেই একটা নেট দিয়ে ঘেরাও করে দিয়েছিল, তারই মধ্যে পা আটকে বসে আছে হাঁসটা। ধারা গিয়ে নেট থেকে হাঁসটার পা ছুটিয়ে দিল। এতক্ষণ বদ্ধকর এই অবস্থা থেকে মুক্তি পেতেই হাঁসটা প্যাক প্যাক করতে করতে তুমুল বেগে বাড়ির দিকে ছুট লাগালো। ধারা মৃদু হেসে আবারও উল্টো দিকে হাঁটা দিল। চারিদিক আধো আলো আধো অন্ধকারের সমারোহ। আলোকে অতিক্রম করে অন্ধকারের আধিক্য হওয়ায় তোড়জোড় যেন একটু বেশি। ধারা নিজের মনে পথ দেখে দেখে বাড়ির দিকেই আসছিল। হাত খোপাটা কখন যেন খুলে গিয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়েছে তার চুলের রাশি। বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎই পেছন থেকে একটা শীতল হাওয়া ছুঁয়ে দিল তাকে। অথচ এখন গরমের দিন। ধারার একটু কেমন যেন লাগলো। থমকে দাঁড়িয়ে পড়ল সে। তার কেমন যেন মনে মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসছে। এই বুঝি তাকালেই সে দেখতে পাবে। ধারার একবার মনে হলো পেছনে তাকায়, আবার তাকানোর কথা ভাবতেই এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগলো। শেষমেশ সে আর তাকালো না, দ্রুত পা চালিয়ে এক প্রকার ছুটেই চলে এলো বাড়িতে। খোদেজা তখন খোয়ারের দুয়ার আটকাচ্ছিল। শুদ্ধ সবেই বাজার থেকে এসেছে। ধারাকে এভাবে হন্তদন্ত হয়ে পুকুরের পাড় থেকে আসতে দেখে দুজনেই অবাক। খোদেজা এগিয়ে এসে ধারার হাতটা ধরে বলল, কি হয়েছে মা? তুমি এমন করতেছো কেন? শুদ্ধ ভুরু কুঞ্চিত করে ধারার দিকে তাকিয়ে রইল। পুকুর পাড়ের দিকে তাকিয়ে ধারা একবার ঢোক গিলে বলল, বাঁশঝাড়ের নিচ দিয়ে যখন আসছিলাম আমার মনে হয়েছিল আমার পেছনে কেউ আছে, অথচ আমার যাওয়ার সময় কেউ সেখানে ছিল না। কেমন যেন অন্যরকম লাগছিল। শুদ্ধ ফট করে বলে দিল, আপনার মনে হচ্ছিল তো, তাই ওটাকে কোনো পাত্তা দিয়েন না, কারণ আপনি নিজেই নিজের কিছু বুঝতে পারেন না, সেটা ভালো মন্দ হোক বা অন্য কিছু। একটা কাজ করুন, চুমকিকে না হয় সেখানে নিয়ে যান। তারপর চুমকি যদি বলে হ্যাঁ এটা ভয় পাওয়ার মতোই, তখন না হয় ভয় পাবেন। ধারার চোখের পানি চলে আসলো। প্রচন্ড রাগও উঠল তার। ধারা কতটা ভয় পেয়েছে তার সত্ত্বেও এই মুহূর্তে এইরকম নিষ্ঠুর কথা কিনা বললেই নয়। ছলছল চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শুদ্ধর দিকে তাকিয়ে ধারা গটগট করে ভেতরে চলে গেল। খোদেজা সেই দিকে তাকিয়ে শুদ্ধকে বলল, এইসব কি মাহাতাব? তুই সবসময় মাইয়াটার সাথে এরকম করে কথা বলস কেন? বউ এমনিতেই ভয় পাইছিল, আর তুই তার উপরে আবার রাগিয়েও দিলি। মাটির দিকে তাকিয়ে মুচকি হেসে শুদ্ধ বলল, আমি ইচ্ছে করেই ধারার সাথে এভাবে কথা বলি আম্মা, যাতে করে ওর রাগ হয়, জেদ চাপে, ও নিজের জন্য হয়ে কিছু একটু হলেও স্ট্যান্ড নেয়। যে যা বলে সব যেন চুপচাপ শুনে না যায়। আর দেখলে তো আজকে একটুও ক্ষেপেও গিয়েছে, আমার দিকে রাগী চোখে তাকিয়েছে। আর আজকে এভাবে বলার পেছনে আরেকটা কারণও আছে। ধারা সত্যি ভয় পেয়েছে। এখন অন্য কিছু হতে পারে, আবার পরিবেশটাও এমন, ওর মনের ভুলও হতে পারে, কিন্তু ভয়টা ওর ভেতরে সারা রাত গেঁথে থাকতো। মস্তিষ্ক বারবার এটা নিয়েই ব্যস্ত হয়ে থাকতো। এই যে এখন আমি কটাক্ষ করে কথা বললাম, তাই এখন ওর মাথাটা গরম হয়ে থাকবে। ওর বারবার আমার কথাটাই মনে পড়বে, আর রাগ লাগতে থাকবে। বাঁশঝাড়ে ভয়ের ব্যাপারটা ততটাও মাথায় আসবে না। দুটো অনুভূতি কখনো একসাথে একই মুহূর্তে অনুভব হয় না। রাগান্বিত মনে কখনো আনন্দ লাগে না, ব্যথিত মন কখনো অশরীর ভয় পায় না, ঘৃণিত মনে কখনো ভালোবাসা অনুভূত হয় না। মন জিনিসটা বড্ড অদ্ভুত। এখানে একটা অনুভূতির উপস্থিতি,
আর একটা অনুভূতিকে তার জায়গা ছাড়তে হয়। বিয়ের পর পর ওর সাথে রুক্ষ হয়ে কথা বলতাম রাগের কারণে, কিন্তু এখন ইচ্ছে করেই এটা চালিয়ে গেছি ওর ভালোর জন্যই। খোদেজা স্নিগ্ধ চোখে শুদ্ধর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসির রেখা টেনে বলে, কেন, প্রথম দিকে রাগ কইরা যখন এমনি কথা বলস, তোর মাথায় এত রাগ ছিল, তাহলে এখন অন্য কারণে এমন করতাছস কেন? ধারার জন্য এত চিন্তা কেন তোর? শুদ্ধ ঝট করেই মায়ের দিকে তাকালো, আর তখনই মাগরিবের আজান পড়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে তোমার হাতেই আমার আশ্রয়, লেখনীতে ইশরাত জাহান শুক্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটির পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহ।